আচ্ছা। আহ যারা রেজিস্ট্রেশন করছে তারা জয়েন হতে থাকুক। এর মধ্যে আমি ইনিশিয়ালি কিছু কথা বলি, তারপরে ভাইকে দিব, লোকজন আসলে তখন শুরু করা যাবে ইনশাল্লাহ। প্রথমেই আজকের ওয়েবিনারে উপস্থিত যে কয়জন আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রিদওয়ান হক কাভি, ফার্মেসি বিভাগ, সেশন 19-20। আমরা পূর্ব থেকেই মুসলিম দেশগুলোতে হাই স্টাডিজ, স্কলারশিপ এবং ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে ওয়েবিনার এবং গাইডলাইন দেওয়ার চেষ্টা করে আসছি। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। বিশেষ করে আপনারা হয়তো জেনে থাকবেন যে আর মাত্র 6 দিন পর থেকেই সম্ভবত তুরস্কের তুর্কি ব্রুসলার স্কলারশিপ এর আবেদন পোর্টাল ওপেন হচ্ছে, এবং এখানে যেন আগ্রহী শিক্ষার্থীরা সময় মতো সঠিক তথ্য জানতে পারে এবং প্রয়োজনীয় প্রস্তুতি যেন নিতে পারে, সেজন্যই আজকের এই ওয়েবিনারটি আয়োজন করা হয়েছে। এর মধ্যে আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে সংক্ষেপে কিছু বলতেছি। আমাদের দ্য আলকেমিস্ট নেটওয়ার্ক এমন একটি প্ল্যাটফর্ম যার লক্ষ্য হলো ইসলামিক মূল্যবোধ সমৃদ্ধ, গবেষণামুখী এবং দক্ষ একদল তরুণ গড়ে তোলা, যারা ফার্মেসি, লাইফ সায়েন্স, স্কিল ডেভেলপমেন্ট এবং রিসার্চ এই ক্ষেত্রগুলোতে নেতৃত্ব দিতে পারবে এবং আমাদের সমাজে কল্যাণে কাজ করতে পারবে। অর্থাৎ আমরা যারা বিভিন্ন জেনারেল সাবজেক্টে পড়াশোনা করছি, আমাদের পড়াশোনা যেন শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক না হয়, আমরা এর সাথে আখিরাতের দৃষ্টিভঙ্গিটাকেও ইন্টিগ্রেট করার প্রয়াস রাখতেছি। সো আমাদের যে কাজগুলো সেটা হলো রিসার্চ, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড একাডেমিক কোর্স এবং বিভিন্ন ভিডিও কন্টেন্ট, এডুকেশনাল কন্টেন্ট, এবং আমরা ইন ফিউচার এগুলো আরো এক্সটেন্ড করার ইচ্ছা রাখি। সেক্ষেত্রে আজকে আমাদের ওয়েবিনারটাতে বেশিরভাগই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করছেন, এবং এক্ষেত্রে যারা আমাদের এই কাজগুলোর সাথে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ। মাত্র 10 জন, খুবই বাজে অবস্থা। যা, আমাদের সময়টা হয়তো একটু বেসময় হয়ে গেছে আর কি। আজকের থেকে আমাদের ক্যাম্পাসটা খুলছে 5 তারিখ, হয়তো অনেকে ক্লাস থাকতে পারে সেজন্য অনেকে আসতে পারে নাই। আমরা এখানে একটা অ্যানাউন্স দিতে যাচ্ছি যে আপনারা হয়তো অনেকে জানবেন যে আমাদের দ্য আলকেমিস্ট নেটওয়ার্ক এবং লাইট অফ কোরআন ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা এই দুইটি প্ল্যাটফর্মের উদ্যোগে মুসলিম লিগ্যাসি অ্যাক্রস ডিসিপ্লিন একাডেমিক ফেস্ট 2026 একটি কন্টেস্টের আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন ডিসিপ্লিন অর্থাৎ ডিপার্টমেন্টে মুসলমানদের ঐতিহাসিক এবং বুদ্ধিবৃত্তিক অবদান তুলে ধরার সুযোগ থাকবে। এবং এই কন্টেস্টে মোট 3টি সেগমেন্ট থাকতেছে: একটি পোস্টার প্রেজেন্টেশন, কন্টেন্ট রাইটিং এবং কুইজ। এক্ষেত্রে পোস্টার প্রেজেন্টেশন এবং কন্টেন্ট রাইটিং এই সেগমেন্টে অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ ডিপার্টমেন্টে মুসলমানদের অবদান এটা তুলে ধরবে আর কি। এবং এখানে আমাদের অলমোস্ট 40K প্রাইজ মানি থাকতেছে, এবং প্রাইজ গিভিং সেরেমনির দিন আমরা একটা বৃহৎ সেমিনার আয়োজন করব, এবং এখানে কয়েকজন গেস্টও থাকবে ইনশাল্লাহ, যেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমাদের টাইম 11টা 10 শুরু করতে চেয়েছিলাম, অলরেডি 2 মিনিট এক্সিট করছে। এখন আমাদের আজকের যে ওয়েবিনার, এখানে গেস্ট হিসেবে আছেন মোহাম্মদ আলামিন ভাই, যিনি আমাদেরই ক্যাম্পাসেরই বড় ভাই। ইনি ভাইয়া এখান থেকে বিএসসি শেষ করছেন, তারপরে তুর্কি বুরসার স্কলারশিপ নিয়ে মাস্টার্স করছেন তুরস্ক থেকে, এবং বর্তমানে সেখানে পিএইচডিরত অবস্থায় আছেন। এখন ভাইয়া সম্পর্কে ভাই নিজেই ভালো বলতে পারবে, সেজন্য আমি আর কিছু না বলে সরাসরি আজকে আমাদের ওয়েবিনারটি শুরু করতেছি। আমি ভাইকে রিকোয়েস্ট করতেছি তার সেশনটি নেওয়ার জন্য। ধন্যবাদ। উম, অনেক কথা বলে ফেলছেন আমার সম্পর্কে। শোনা যাচ্ছে কি আমাকে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। পার্টিসিপেন্ট কম আছে, সমস্যা নাই। সবাইকে হচ্ছে আসসালামু আলাইকুম। আমি এখন নর্মালি দেশেই আছি। এখন আমি তুর্কিতে অবস্থান করতেছি না যদিও। আমি হচ্ছে নভেম্বরের 27 তারিখে আসছি বাংলাদেশে। এখন আমার সম্পর্কে তো রিদানুল ভাই বলছে না তুষার ভাই বলছে? নাম লেখা রিটন আছে ভাই। তুষার ভাই। ভাই, আমরা তাই একটু ওয়েট করবো, মানে আর কি কেউ হবে নাকি এখনই শুরু করবো? আমরা শুরু করতে পারি ভাইয়া। এখন 11টা হয়েছে তো, আবার শীতকাল পড়তেছে, হয়তো এই জন্য পার্টিসিপেন্ট কম থাকতে পারে।
আচ্ছা, তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি, দেখা যাচ্ছে ভাইয়া। আমি শুরু করি। নর্মালি আজকে আমি হচ্ছে মেইনলি হচ্ছে ফোকাস করব তুর্কি বুসলারি স্কলারশিপ সম্পর্কে। যদিও তুর্কিতে বুসলারির বাইরেও আরো অনেক ধরনের স্কলারশিপ বা ফান্ডিং পাওয়া যায়। তা ওইগুলো হচ্ছে আমি লাস্টে একটু হচ্ছে হাইলাইট করবো আর কি। নর্মালি হচ্ছে আমি এখানে হচ্ছে আহ, উম, যে নর্মাল কি ক্রাইটেরিয়া গুলো আছে তুর্কি বুসলারি স্কলারশিপের জন্য সেগুলো সম্পর্কে বলবো। এবং আমি হচ্ছে মানে আমার নিজের যে অ্যাপ্লিকেশন যে এক্সপিরিয়েন্স ছিল এবং তুর্কিতে আমি এই 4 বছরে যা যা দেখছি বা শিখছি সেইগুলো সম্পর্কে আর কি বলবো। তো নর্মালি হচ্ছে আমি হচ্ছে তুরস্কের সেলচুক ইউনিভার্সিটিতে মানে এমএসসি তে স্কলারশিপ নিয়ে গেছিলাম। বাট এমএসসি শেষ করার পরে আবার ওইখানে হচ্ছে আমার প্রফেসর আমাকে আর কি ওইখানে হচ্ছে পিএইচডি টা কন্টিনিউ করতে বলছিল। যদিও আমি বাইরে ট্রাই করছিলাম, স্পেনের জন্য ট্রাই করছিলাম, বাট হয় নাই। আহ, তো এখন ওইখানেই আছি। আহ, তো এখন প্রথম বিষয় হচ্ছে আপনি হচ্ছে কেন তুর্কিতেই কেন যাবেন, মানে কেন তুর্কিকে চয়েস করবেন আর কি। আহ, প্রথম বিষয়টা হচ্ছে যে মানে তুর্কি হচ্ছে একটা খুবই ভাইব্রেন্ট, মানে যেখানে হচ্ছে আপনি পৃথিবীর সব দেশের লোক পাবেন, সব দেশের স্টুডেন্ট পাবেন আর কি। আপনি যে ইউনিভার্সিটিতেই যান না কেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পাবেন। যেখানে আপনি হচ্ছে আপনার কালচারাল হচ্ছে এক্সচেঞ্জটা খুব বেশি আর কি তুর্কিতে। এই জিনিসটা আমরা দেখছি আর কি। তারপরে এডুকেশন, নর্মালি হচ্ছে এদের সব এডুকেশন সিস্টেমটা পুরো ইউরোপের মতো। মানে তুর্কি যদিও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে না, বাট ওদের এডুকেশন সিস্টেমটা পুরো ইউরোপিয়ান সিস্টেম আর কি। ওখানে হচ্ছে যেমন ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম, যেটা হচ্ছে ইউরোপে চলে আর কি। নর্মালি আপনি যখন হচ্ছে ওইখান থেকে কোনো ব্যাচেলার বা মাস্টার্স বা পিএইচডি শেষ করবেন, তো ওইখানে হচ্ছে আপনার মেইন সার্টিফিকেটের সাথে আরেকটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটা সার্টিফিকেট দিবে। আর অন্য অন্য মানে ইউরোপ বা আমেরিকা বা ওয়েস্টার্ন অন্য অন্য কান্ট্রির তুলনায় হচ্ছে ওইখানে হচ্ছে লিভিং কস্টটা অনেক কম। মানে আপনি তুর্কিতে হচ্ছে আপনার মানে অ্যাফোর্ডেবলই হচ্ছে আহ, নিজেকে বিয়ার করতে পারবেন আর কি। এখন তুর্কিতে কি জন্য যাবেন, যদি মনে আপনার হচ্ছে আহ, কি বলে মানে লং টার্ম কোনো হচ্ছে একাডেমিক গোল থাকে, তাহলে তুর্কিতে যাওয়া হচ্ছে সবচেয়ে বেস্ট। আপনি যদি হচ্ছে ইউরোপের অন্য অন্য কান্ট্রির মতো যদি হচ্ছে মানে প্রথমে যাব কোনোভাবে একটা যাওয়ার সুযোগ পাইলে পরে ওইখানে যে আমি লেখাপড়া ছেড়ে দিব তারপরে হচ্ছে জবে ঢুকবো, এই জিনিসটা তুর্কিতে খুবই কম। মানে প্রায় শূন্যের কথাই বলা চলে। ওইখানে হচ্ছে ওইরকম মানে সিস্টেমটা খুবই কম। তারপরে হচ্ছে ওইখানে হচ্ছে আপনি হচ্ছে আপনার দেশকে রিপ্রেজেন্টেশন করতে পারবেন। মানে তুর্কিতে আপনার কালচারাল এক্সচেঞ্জটা সবচেয়ে বেশি আর কি। মানে ওইখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে, আপনার যে কোনো ইউনিভার্সিটিতেই যান না কেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা মানে প্রোগ্রাম থাকে আর কি। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি হতে পারে বা টার্কি ইউনিভার্সিটি হতে পারে, টার্কির হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে হচ্ছে বিভিন্ন কিছু আয়োজন করে। এটা হচ্ছে প্রত্যেক বছরের নির্দিষ্ট দিনগুলোতে হয়ে থাকে। তুর্কিতে আপনি কি জন্য হচ্ছে যাবেন না, মানে আপনার জন্য তুর্কির জন্য রাইট সাইজ হইতে পারবে না। আপনি হচ্ছে শুধুমাত্র যদি হচ্ছে মানে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে এই জন্য যদি করেন, তাহলে হচ্ছে মানে তুর্কি আপনার জন্য না। মানে কারণ এটা হচ্ছে মানে ফুল ফান্ডিং এর বাইরে বিষয়টা হচ্ছে এরকম যে ওইখানে হচ্ছে মানে স্কলারশিপের পরিমাণটা আসলে হচ্ছে মানে তুর্কির বর্তমান ইকোনমিক সিচুয়েশন অনুযায়ী মানে অ্যাফোর্ড করা কষ্টকর একজন স্টুডেন্ট হিসেবে। মানে আপনি সেভিংস এর কথা বাদই দেন, হচ্ছে ওইখানে যে আপনি নিজের যে চলবেন
মানে প্রত্যেক জীবনযাপনটা হচ্ছে মানে বর্তমানে একটু খুবই হচ্ছে কষ্টকর, মানে আপনাকে হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি হইতে হবে তুর্কিতে গেলে। আর হচ্ছে আপনার যদি একাডেমিক বা রিসার্চ ডিরেকশন না থাকে ক্লিয়ার কোনো, তাহলে যাওয়াটা একটু মুশকিল। কারণ যাওয়ার পরে হচ্ছে আপনি ওই আগে যেটা বললাম আর কি, মানে ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে হচ্ছে জবে ঢুকবো, পার্ট টাইম ফুল টাইম এই জিনিসটা হচ্ছে তুর্কিতে আপনি করতে পারবেন না, পারবেন বাট সেটার পরিমাণ খুবই কম। আর আপনি যদি হচ্ছে কালচারাল বিষয়টাকে হচ্ছে অ্যাকসেপ্ট করতে না পারেন, কারণ তুর্কির কালচারটা হচ্ছে সবাই ভাবে যে মুসলিম লিগেসি, বাট আসলে ওদের কালচারটা পুরোই ওয়েস্টার্ন স্টাইলে হচ্ছে, মানে ইউরোপ এবং অন্যান্য কান্ট্রির সাথে ওদের হচ্ছে কোনো পার্থক্য নাই। বাট একটা জিনিস ভালো যে আপনার ওইখানে হচ্ছে মানে ধর্মীয় স্বাধীনতা আছে, আপনি আপনার যে কোনো ধর্মটা যে সুন্দরভাবে পালন করতে পারবেন। বাট কেউ যদি ভাবে যে তুর্কি সম্পর্কে যে না তুর্কি হচ্ছে অন্য অন্য মিডিল ইস্ট বা হচ্ছে কনজারভেটিভ কান্ট্রির মতো, তাহলে সম্পূর্ণ ভুল ধারণা। এটা নিয়ে যদি আপনি যদি চান তাহলে হচ্ছে মানে না যাওয়াই ঠিক, মানে আপনাকে ওই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে। আর ইকোনমির কথা তো বললাম, ইকোনমির অবস্থা এখন খুবই খারাপ ওদের হচ্ছে, মানে মুদ্রাস্ফীতি এখন প্রায় 70%-এর উপরে। তো মানে ডলারের তুলনায় ওদের হচ্ছে যে লিরা মানটা কমতেছে আর কি। মানে বর্তমান, মানে আমি যদি বলি আমি যখন গেছি 2021 সালে, তখন হচ্ছে আহ, এক লিরা সমান, এক টার্কিশ লিরা সমান ছিল হচ্ছে বাংলাদেশি 14 টাকা, এখন সেটা হচ্ছে 2.85। তো এই জিনিসটা আর কি মাথায় রেখে যাইতে হবে। আগে যেটা বললাম আর কি, মানে স্কলারশিপে গেলেও আপনাকে হচ্ছে মানে বাজেট ফ্রেন্ডলি হইতে হবে, মানে খুবই আর কি চিন্তা ভাবনা করে খরচ করে চলতে হবে। আর ধরুন গ্রাজুয়েশনের পরে আপনার হচ্ছে একটা নির্দিষ্ট গোল থাকতে হবে, হয় তুর্কি থেকে মুভ করতে হবে, নাই আপনি এমএসসি তে গেলে হচ্ছে আপনার পরবর্তীতে পিএইচডি এর জন্য বা রিসার্চ এর জন্য হচ্ছে বিভিন্ন ফান্ডিং আছে তো আর কি। সেটা পরে বলবো আর কি। তো ওই জিনিসটা মাথায় রেখে যাইতে হবে আর কি। মানে শুধুমাত্র মানে টাকা ইনকাম করার জন্য যাব এই জিনিসটা আর কি তুর্কিতে কম। এখন হচ্ছে আসি হচ্ছে না মানে টার্কিশ বুর্সারি, মানে যে স্কলারশিপটা আছে সেটা নিয়ে আর কি। নর্মালি টার্কিশ স্কলারশিপ, বুর্সারি স্কলারশিপ, এই জিনিসটা হচ্ছে আসলে কি কি হচ্ছে প্রোভাইড করে আমরা সেটা জানতে, এটা হচ্ছে সবাই জানে যে এটা হচ্ছে একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ। মানে পৃথিবীতে যতগুলি স্কলারশিপ আছে তার মধ্যে এটা অনেক নাম করা। তো এটা কি করে, এটা নর্মালি হচ্ছে আপনার ইউনিভার্সিটি প্লেসমেন্ট থেকে শুরু করে অ্যাকোমোডেশন সবকিছু করবে, এবং কি আপনার ভিসা ফিস পর্যন্ত লাগবে না। আপনার ফ্লাইটের টিকিট, হেলথ ইন্সুরেন্স সবকিছু দিবে, মান্থলি স্টাইপেন্ডটা দিবে। বাট আমি মান্থলি স্টাইপেন্ডের কথা আপনাকে বললাম আর কি আপনাদেরকে, মান্থলি স্টাইপেন্ডের পরিমাণ মানে খুবই কম। যেটা এখন নর্মালি হচ্ছে ব্যাচেলারের জন্য হচ্ছে 5,000 লিরা, যেটা বাংলাদেশি টাকায় খুব সম্ভবত 12,500 টাকা হবে। তার হচ্ছে মাস্টার্স এর জন্য হচ্ছে 6,000, আর পিএইচডির জন্য হচ্ছে 7,500। খুব সম্ভবত 20,000-এর মতো হবে আর কি। তো এই জিনিসটা নিয়ে আর কি, মানে ওদের ওখানে খরচটা অনেক বেড়ে গেছে। তো এই জিনিসগুলো আর কি হচ্ছে, মানে এইটা বাদ দিলে তারপর সবকিছু ঠিক আছে, কারণ আপনার ইউনিভার্সিটির কোনো খরচ নাই, আপনার থাকার জন্য কোনো খরচ লাগবে না, আপনার ফ্লাইট দিবে, আপনার হেলথ ইন্সুরেন্স দিবে, আহ, 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্সের খরচটাও তারা দিবে। তো এটা হচ্ছে আপনারা এটা যদি পান তাহলে অবশ্যই এটা খুব কম্পিটিটিভ। শুধুমাত্র স্টাইপেন্ডটাকে যদি আপনি বাদ দেন, মানে আপনার হচ্ছে ইসের মধ্যে না রাখেন, তাহলে হচ্ছে এটা সবকিছু ঠিক আছে। স্টাইপেন্ডটা দিয়ে আপনি চলতে পারবেন, বাট স্টাইপেন্ডটা চলতে হলে আপনাকে অবশ্যই হচ্ছে বুঝে শুনে খরচ করতে হবে। এখন আসি হচ্ছে মানে এই স্কলারশিপের বেসিক কি ক্রাইটেরিয়া আছে। আপনাকে বেসিক যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে আপনি যদি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে উম, আপনার এসএসসি ইন্টারের রেজাল্ট হচ্ছে মানে 70% লাগবে টার্কির হিসাবে। টার্কিতে সবকিছু পার্সেন্টেজে হয় তো। ও সেই হিসাবে আপনার হচ্ছে বাংলাদেশিতে সেটা হচ্ছে 5 স্কেলে 3.50 হলে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। আহ, এখানে যেহেতু সবাই প্রায় এমএসসি বা মানে ব্যাচেলর স্টুডেন্ট, তো হচ্ছে এমএসসি বিষয়টা হচ্ছে বেশি বলবো। এমএসসি টা হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশি স্কেলে, ওর স্কেলে হচ্ছে 3 থাকতে হবে। আপনার রেজাল্ট 3.5-এর উপরে থাকলে স্কলারশিপ ফর মানে অপরচুনিটিটা বাড়বে, 3 হইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট মানে পাওয়ার সম্ভাবনাটা অবশ্যই 3.5 যারা থাকবে তাদের থেকে কমে যাবে, এটা স্বাভাবিক।
আর হচ্ছে পিএইচডি ক্ষেত্রেও তাই, পিএইচডি ক্ষেত্রে হচ্ছে ব্যাচেলার এবং মাস্টার্স দুটাতে হচ্ছে থ্রি থাকতে হবে, তাহলে পাবেন। বাট 3.5 এর উপরে থাকলে হচ্ছে মানে স্কলারশিপ পরিমাণ বাড়বে। 5 এর নিচে থাকলে আসলে পাওয়ার সম্ভাবনা খুবই কম, এটা হচ্ছে মানে শুনতে হচ্ছে খারাপ লাগলেও এটাই সত্য আর কি। কারণ এরা হচ্ছে রেজাল্টের প্রতি একটু বেশি হচ্ছে ফোকাস করে। আর হচ্ছে আপনার হচ্ছে বয়স থাকতে হবে হচ্ছে ব্যাচেলারের জন্য হচ্ছে 21 বছর হইতে হবে, 21 বছরের উপর হইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। মাস্টার্স এর জন্য 30 বছর, পিএইচডির জন্য হচ্ছে 35 বছর এর নিচে থাকতে হবে বয়স। আর আপনি যদি রিসার্চ ফান্ডিং এ যান, অর্থাৎ পোস্ট ডক এই টাইপের কিছু বা ফান্ডিং প্রজেক্টে কাজ করতে চান বা রিসার্চ ইনস্টিটিউটে, তাহলে ওইটার ক্ষেত্রে আপনার বয়স অবশ্যই 50-এ নিচে হবে, নিচে হইতে হবে। এইটা হচ্ছে টার্কিশ বুসারি স্কলারশিপের হচ্ছে মেইন ক্রাইটেরিয়া। এবার আসি অ্যাপ্লিকেশন পিরিয়ড নিয়ে। নর্মালি হচ্ছে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা শুরু হয় হচ্ছে 10 জানুয়ারি, আর 5 দিন পরে শুরু হবে। এবং শেষ হয় হচ্ছে 20 ফেব্রুয়ারি। নর্মালি 20 ফেব্রুয়ারি, বাট সবসময় প্রত্যেক বছরই আবার মানে 4-5 দিন করে বাড়ায় আর কি। মানে 20 ফেব্রুয়ারি থেকে ওটা 25 ফেব্রুয়ারি পর্যন্ত যাইতে পারে, বাট ধরে রাখবেন 20 ফেব্রুয়ারি। তো নর্মালি হচ্ছে এই টাইম লাইনের মধ্যে আপনাকে কি করতে হবে? প্রথমে অবশ্যই আপনাকে হচ্ছে তার্কিকে বুসলারি স্কলারশিপ সিস্টেম এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনার প্রথম কাজটা থাকবে আপনার ডেড লাইনটাকে হচ্ছে সাজানো, যে আমি এইটার মধ্যে এই কাজগুলো করবো আর কি। তা এর পরবর্তী কাজটা হবে হচ্ছে ডকুমেন্টস প্রিপেয়ার করা। নর্মালি হচ্ছে টার্কিশ স্কলারশিপের হচ্ছে অ্যাপ্লিকেশনটা আমার মতে হচ্ছে অন্য আমি অনেক স্কলারশিপ ট্রাই করছি, তো অন্যদের তুলনায় এটা খুবই হচ্ছে একটা সিম্পল। একটা ওয়েবসাইটের মধ্যেই আপনি সবকিছু করে ফেলতে পারবেন। প্রথমে আপনার হচ্ছে সকল যে একাডেমিক ডকুমেন্টস গুলো আছে, এসএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলরের এবং মাস্টার্স, পিএইচডি অ্যাপ্লাই করলে মাস্টার্স এর আর কি, প্রত্যেকটার হচ্ছে ট্রান্সক্রিপ্ট এবং ডিপ্লোমা মানে সার্টিফিকেটের পিডিএফ গুলো হচ্ছে আপলোড করতে হবে। মানে একাডেমিক এডুকেশন সেকশন নামে একটা সেকশনে। আর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর যে সার্টিফিকেট গুলো যদি থাকে, নর্মালি হচ্ছে কোনো ভলেন্টারিং কাজ বা কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকলে, আহ, এই সবগুলো আর কি হচ্ছে, বা সামাজিক সোশিয়াল কোনো ওয়ার্ক করে থাকলে ওইগুলোর সার্টিফিকেট নিয়ে আপনি হচ্ছে জমা দিতে পারেন। কারণ টার্কিশ স্কলারশিপ ইসিএ মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা ওরা খুব ভালোভাবে প্রকাশ করে, যে হচ্ছে ওরা রেজাল্টের বাইরে এটা দেখে যে কে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে সোশিয়াল ওয়ার্কে যুক্ত আর কি, এই জিনিসটা দেখে। বা সেটা সাবজেক্ট রিলেটেড কোন বিষয়গুলোতে আপনি যদি কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করেন, কোনো সেমিনারে অ্যাটেন্ড করেন, বা আপনার সাবজেক্ট রিলেটেড কোনো যদি সার্টিফিকেট থাকে, মানে অনলাইন কোনো সার্টিফিকেট, কোর্সেরা, উডেমির, এগুলো যদি থাকে, তাহলে ওইগুলো ওরা অনেক বেশি ফোকাস করে, যে মানে মেইন একাডেমিকের বাইরে আপনি এক্সট্রা কি কি করছেন। তো ওইগুলোর পিডিএফ সবগুলো হচ্ছে রেডি করা পিডিএফ ফরম্যাটে। আর আপনি একটা খুব সুন্দরভাবে একটা সিভি প্রিপেয়ার করবেন। সিভি নর্মালি হচ্ছে ইউরোপাস হইলে বেটার, বাট ওখানে কোনো ফরম্যাটের হচ্ছে মানে নির্দিষ্ট করে বলে দেয় না যে এই ফরম্যাটেই দিতে হবে, বাট ইউরোপাস হচ্ছে দিলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি। আর সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার মোটিভেশন লেটার। মোটিভেশন লেটারটা হচ্ছে আহ, আপনাকে সবসময় হচ্ছে একটা পেজের মধ্যে লেখা উচিত। মানে মোটিভেশন লেটারটা হচ্ছে সবচেয়ে বড় ইফেক্টিভ বিষয়। তো ওই জিনিসটাকে লেখার জন্য আপনাকে টাইম দিতে হবে। আমার মতে হচ্ছে এই জিনিসটা হচ্ছে যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, যে কোনো স্কলারশিপ হোক, তাদের অবশ্যই মোটিভেশন লেটার হচ্ছে ওই অ্যাপ্লিকেশনের 1-2 মাস আগে থেকে লেখা শুরু করা উচিত। উম, মানে সাজেস্ট মানে এডিট করতে হবে প্রচুর, অনেককে দিয়ে হচ্ছে সেটা রিভিউ করতে হবে, এভাবে লিখতে হবে আর কি। আর তারপর হচ্ছে লেটার অফ ইন্টেন্ট, যেটাকে নর্মালি রিসার্চ প্রপোজাল বলে। আহ, মানে টার্কিশ বুর্সারি স্কলারশিপে নর্মালি হচ্ছে লেটার অফ ইন্টেন্ট বা রিসার্চ প্রপোজালটা ডিরেক্ট হচ্ছে কোনো আপনি নর্মাল যে হচ্ছে ফরম্যাট হয় রিসার্চ প্রপোজাল, এইভাবে লেখা যাবে না। লেটার অফ ইন্টেন্টটা আপনাকে হচ্ছে ওদের হচ্ছে ওখানে হচ্ছে 6টা প্রশ্ন দেওয়া আছে, ওই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে আর কি। হ্যাঁ, তো ওই প্রশ্ন অনুযায়ী হচ্ছে লিখতে হবে। আপনি হচ্ছে ওয়েবসাইটে গিয়ে তখন হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু করবেন, অ্যাপ্লিকেশনের এক লাস্ট পর্যায়ে যে আপনি ওই লেটার অফ ইন্টেন্টের অপশনটা পাবেন। ওইখানে হচ্ছে 7টা কোশ্চেন আছে। ফার্স্ট এরটা হচ্ছে আপনার হচ্ছে টাইটেল কি হবে, রিসার্চের টাইটেল কি হবে। আর এটা শুধু হচ্ছে মানে মাস্টার্স ও পিএইচডি স্টুডেন্টদের জন্য। মানে রিসার্চের টাইটেল কি হবে, রিসার্চের কোশ্চেন কি হবে, তারপর রিসার্চের হচ্ছে একাডেমিক কন্ট্রিবিউশন, এরপর হচ্ছে মেথোডোলজি,
তারপর হচ্ছে এটা হচ্ছে লিটারেচার রিভিউ, এরকম টাইপের কিছু কোশ্চেন আছে, এইগুলো শুধু অ্যান্সার দিতে হবে এবং প্রত্যেকটার হচ্ছে একটা নির্দিষ্ট হচ্ছে ক্যারেক্টার লিমিট দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেনে, ওইটা লিখতে হবে। তারপরে হচ্ছে আপনার রিকমেন্ডেশন লেটার নেওয়ার জন্য আগে টিচারদের সাথে কথা বলতে হবে। রিকমেন্ডেশন লেটার নর্মালি হচ্ছে একাডেমিক রিকমেন্ডেশন লেটার সবচেয়ে ভালো হয়। নর্মালি আপনি হচ্ছে আপনার একাডেমিক, আর নর্মালি একটা হচ্ছে ম্যান্ডেটরি আপনার একাডেমিক নিতেই হবে, অর্থাৎ আপনার ইউনিভার্সিটি টিচার কাছ থেকে হচ্ছে ডিপার্টমেন্টের টিচারদের কাছ থেকে নিতে হবে। এবং এটা সবচেয়ে বেশি ভালো হয় যদি হচ্ছে মনে করেন আপনার টিচারের রিসার্চ ফিট এবং আপনি হচ্ছে লেটার অফ ইন্টেন্টের যে রিসার্চটা দিচ্ছেন তার কাছ থেকে যে রিকমেন্ডেশন লেটারটা নেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। নর্মালি হচ্ছে পিএসসি তে যে বা হচ্ছে ব্যাচেলারে আমরা যে হচ্ছে এয়ার ফাইনালে যেটা হচ্ছে প্রজেক্ট করি না, সেইটার যে সুপারভাইজার থেকে তার কাছ থেকে নিলে সবচেয়ে বেশি ভালো হবে আর কি। তারপরে হচ্ছে আপনার অবশ্যই সাবমিট করতে হবে। এটা হচ্ছে 2-3 দিন আগে হচ্ছে সাবমিট করা বেটার, কারণ লাস্টের দিনগুলোতে মানে সার্ভার খুবই হচ্ছে ডাল করে, মানে হচ্ছে খুবই বিজি থাকে। তো ওই সময় হচ্ছে অ্যাপ্লিকেশনে খুবই হচ্ছে প্যারা দেয়। তো সবসময় হচ্ছে আপনার ডেডলাইনটা 2-3 দিন আগে হচ্ছে সাবমিট করার চেষ্টা করবেন আর কি অ্যাপ্লিকেশনটা, মানে লাস্ট ডের জন্য হচ্ছে এই জিনিসটা ফেলে রাখা ঠিক না। অ্যাপ্লিকেশনটা হচ্ছে সম্পূর্ণভাবে শেষ হলে ওয়েট করতে হবে জুন জুলাই পর্যন্ত। জুন জুলাইতে নর্মালি হচ্ছে ইন্টারভিউর জন্য কল করবে। ব্যাচেলারের জন্য নর্মালি হচ্ছে লিখিত এক্সাম হয়। মানে যারা ব্যাচেলারে যাবে আর কি, মাস্টার্স পিএইচডির জন্য এটা না, ডিরেক্ট হচ্ছে ইন্টারভিউতে আর কি যাইতে হবে। আর তারপরে ফাইনাল রেজাল্ট হচ্ছে আগস্টের লাস্টে দেয় নর্মালি, আর সেপ্টেম্বরের মধ্যে হচ্ছে আপনারা তুর্কিতে চলে আসতে পারবেন। এটা ছিল হচ্ছে ডেডলাইন। এখন বিষয়টা হচ্ছে যে অ্যাপ্লিকেশন তো করবেন, এখন হচ্ছে আহ, মানে স্টুডেন্ট, মানে খুব ভালো স্টুডেন্ট বাট কি জন্য রিজেক্ট হয়। আহ, আমরা দেখছি নর্মালি হচ্ছে মানে তাদের হাই প্রোফাইল অনেক, মানে রেজাল্ট হচ্ছে 4-4, এই টাইপের আর কি, অনেক মানে রিসার্চও আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, তারপরেও হচ্ছে রিজেক্ট হচ্ছে। বাট একটা নর্মাল প্রোফাইলের স্টুডেন্ট হচ্ছে আহ, মানে সিলেকশন হয়ে যাচ্ছে কি জন্য এটার বিষয়টা হচ্ছে যে যখন হচ্ছে হাই প্রোফাইলে কেউ অ্যাপ্লাই করে তখন সে হচ্ছে মানে জিপিএ তার উপর হচ্ছে জোর দেয় বেশি, বাট জিপিএ ইজ নট এভরিথিং। মানে পুরো সিলেকশনটা হচ্ছে সব কিছুর উপরে হচ্ছে নির্ভর করে, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনার সিভি, আপনার হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেইগুলো, আহ, আপনার রিকমেন্ডেশন লেটার কিরকম, আপনার মোটিভেশন কিরকম, আপনার রিসার্চ প্রপোজাল অর্থাৎ লেটার অফ ইন্টেন্ট কিভাবে লিখছেন, সেটার উপর নির্ভর করে। তো রেজাল্ট ফোকাস না হয়ে মানে অন্যান্য কারিকুলার গুলোতে হচ্ছে ফোকাস করতে হবে। আহ, আর একটা বিষয় হচ্ছে যে লেটার মোটিভেশন লেটারে হচ্ছে আপনাকে অবশ্যই হচ্ছে ফিউচার প্ল্যানটা খুব দারুণ করে উপস্থাপন করতে হবে। আহ, মানে আপনি হচ্ছে একটা হচ্ছে গদ বাঁধা বা হচ্ছে সবাই যেরকম দেয় সেই রকম ফিউচার প্ল্যান, আমি হচ্ছে বিলা 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 এটা করবো বা আমি দেশে ফেরত আসবো এরকম টাইপেরটা হচ্ছে দেওয়া যাবে না। আপনার হচ্ছে মানে যেটা আপনি রিসার্চ করতেছেন বা আপনার যে ফিল্ড, সেটার উপরে আপনি হচ্ছে পরবর্তীতে কি করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার দেশে ফেরত আসলেও সেটার ইম্প্যাক্ট আপনার দেশে কিরকম হবে, বা টার্কিতে থাকলেও আপনার ইম্প্যাক্ট কি, টার্কির উপর কি ইম্প্যাক্ট পড়বে, প্লাস হচ্ছে আপনি যদি অন্য কোথাও মুভ করতে চান সেইখানে হচ্ছে আপনার ফিল্ডটা হচ্ছে বা আপনার রিসার্চটা কিভাবে ইম্প্যাক্ট করবে, এই জিনিসটা হচ্ছে ফিউচার প্ল্যানের হচ্ছে আহ, মানে বলতে হবে আপনাকে আর কি। মানে পোস্ট স্টাডি আপনার হচ্ছে একটা গোল থাকতে হবে, যে জিনিসটা হচ্ছে মেইনলি হচ্ছে স্কলারশিপ কমিটি দেখে থাকে। মানে উইদাউট গোল আপনি হচ্ছে তা হচ্ছে কোন স্টুডেন্ট ভ্যালুলেস মনে করে আর কি। তো এই জিনিসটা আপনাদেরকে থাকতে হবে। সিলেকশন কমিটি মানে কিভাবে হচ্ছে সিলেক্ট করে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এরা হচ্ছে মানে যে অ্যাব্রো থেব্রো অ্যাপ্লিকেশন গুলো আছে, মানে অ্যাপ্লিকেশনের কোনো অর্গানাইজেশন নেই, তার এগুলো প্রথমে বাদ দিয়ে দিবে। মানে সে তার ভিতরে সে হচ্ছে 4-4 পাইছে না কি, তার তার মোটিভেশন কত আছে এই সবগুলো তারা দেখবে না। আপনার অ্যাপ্লিকেশনটা হইতে হবে অর্গানাইজেশন, কারণ ওইখানে হচ্ছে অনেক অপশন আছে যেগুলো হচ্ছে ম্যান্ডেটরি না, বাট ওইগুলো আপনি ফাঁকা রাখতেছেন। মানে আপনার কাছে ওই ইনফরমেশনটা আছে বাট ফাঁকা রাখতেছেন, মানে ঝামেলা মনে করে দিচ্ছেন না, তো ওই জিনিসে তখন অ্যাপ্লিকেশনটা হচ্ছে অনেক জায়গায় ফাঁকা থাকবে আর কি, অনেক অপশন। কারণ পুরো অ্যাপ্লিকেশনটার শেষে আপনাকে একটা পিডিএফ ফরম্যাটে সবকিছু হচ্ছে আপলোড দিতে হয়। তো
ওই জিনিসটা হচ্ছে আর কি, যদি দেখতে সুন্দর না লাগে আগে হচ্ছে ওটাকে বাদ দিয়ে দিবে। তারপর হচ্ছে রিস্ক অ্যাভয়েডেন্স, মানে হচ্ছে আপনাকে হচ্ছে আপনাকে হচ্ছে কিছু রিস্ক নিতে হবে আর কি। মানে আপনি হচ্ছে আপনার হচ্ছে আপনি তুর্কিতে যাচ্ছেন, বা আপনি হচ্ছে আপনার যে রিসার্চটা করতেছেন, যে ফিল্ডে আছেন সেই ফিল্ডের সাথে হচ্ছে রিলেট করে কোনো কিছু হচ্ছে মানে রিস্ক নিতে হবে আর কি। যে মানে আপনি ভবিষ্যতে ফিউচার সবকিছু দেখতে পাচ্ছেন এরকম কিছু না, আপনি বলতেছেন যে হ্যাঁ আমি এটা করতে পারবো বা এটা আমার দ্বারা হবে। তো এই জিনিসটা হচ্ছে তারা দেখে। তারপরে হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনটার মধ্যে হচ্ছে কোহেসিভনেস থাকতে হবে, মানে হচ্ছে আহ, আপনি হচ্ছে আহ, এইখানে বললেন যে একটা তথ্য দিলেন, যেটা হচ্ছে পরবর্তীতে আবার আরেকটা তথ্য দিচ্ছেন। মানে মোটিভেশনের লেটারের তথ্য আবার ইন্টেন্টের তথ্য, কারণ লেটার অফ ইন্টেন্টের মধ্যে ওরা হচ্ছে একাডেমিক কন্ট্রিবিউশনটা জানতে চাই। মানে তোমার এই মোটিভেশনটা কোথা থেকে আসলো, মানে এই বিষয়ে রিসার্চ করার। তো ওই জিনিসটার সাথে আবার মোটিভেশন লেটারের কোনো মিল নাই। বা আপনি হচ্ছে রিকমেন্ডেশন লেটার দিলেন, টিচার আপনার সম্পর্কে হচ্ছে যেটা বলতেছে সেটা আবার হচ্ছে আপনার মোটিভেশনে মিল নাই বা আপনার রিসার্চের সাথে মিল নাই। তো এই জিনিসটা হচ্ছে এরা হচ্ছে দেখে আর কি, মানে কনসিস্টেন্সি নাই কোথাও। আর এক এক জায়গায় তথ্য এক এক রকম, মানে আপনার নিজের সম্পর্কে তথ্য এক এক জায়গায় এক এক রকম দেখাচ্ছে। তো ওই জিনিসটাকে হচ্ছে তখন আপনার অ্যাপ্লিকেশন আগে বাদ হয়ে যাবে। আপনার রেজাল্ট কি আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি আছে, এগুলো হচ্ছে তারা দেখবে না। তো এই জিনিসগুলোকে হচ্ছে আর কি ফোকাস করতে হবে, বা এই জিনিসগুলোকে হচ্ছে মাথায় রাখতে হবে। তো এখানে হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনে হচ্ছে যে পাঁচটা হচ্ছে মেইন পিলার আছে, যেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে সুন্দর করবে, বা হচ্ছে আহ, মানে আপনাকে হচ্ছে গ্রহণযোগ্য করে তুলবে সিলেকশন কমিটির সামনে। তো সেটার প্রথম যেগুলো বললাম আর কি আগেই হচ্ছে মানে একাডেমিক ডিরেকশন। মানে আপনি হচ্ছে আহ, যে ফিল্ডে কাজ করতেছেন সেই ফিল্ডে আপনার হচ্ছে মোটিভেশন কিরকম, আপনি কিভাবে ফোকাস করতেছেন, মানে আপনার এটা করতেছেন সেটা ফিউচারে কি রকম ইম্প্যাক্ট করবে, সেটা হচ্ছে টার্কির জন্য কিভাবে ইম্প্যাক্ট করবে বা বাংলাদেশের জন্য কিভাবে ইম্প্যাক্ট করবে, সেগুলো হচ্ছে অবশ্যই ক্লিয়ারলি বলে দিতে হবে। আর তারপরে হচ্ছে একটা বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লিকেশনের সময় হচ্ছে আহ, আপনাকে হচ্ছে ডিপার্টমেন্ট এবং হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন আছে। তো আপনি হচ্ছে মোটিভেশন লেটারে সবসময় হচ্ছে যে ইউনিভার্সিটি বা যে ডিপার্টমেন্ট গুলো সিলেক্ট করছেন সেইগুলো সম্পর্কে আপনাকে হাইলাইট করতে হবে। ওকে। মানে অনেকে আছে হচ্ছে মানে অ্যাপ্লিকেশনের যে ফিল্ডটা, কারণ আপনি ডিরেক্ট কোনো সাবজেক্ট নাও খুঁজে পাইতে পারেন। হ্যাঁ, মানে আপনি এখানে বাংলাদেশের হচ্ছে পড়তেছেন একটা সাবজেক্টে, বাট ওইখানে ডিরেক্ট ওই সাবজেক্টটা নাও খুঁজে পেতে পারেন। তো ওইটা যখন না পাবেন তখন ওইটার সবচেয়ে কাছাকাছি যেটা, বা আপনি হচ্ছে কোনো যদি যদি ফিল্ড বা হচ্ছে ডিপার্টমেন্ট চেঞ্জ করতে চাচ্ছেন, সেটা কেন করতে চাচ্ছেন, কি কারণ, বা ওইটার বিষয়ে আপনার কেন মোটিভেশন আসলো, সেটা ক্ষেত্রে হচ্ছে মানে তুর্কিতে কি পরিমাণ ইম্প্যাক্ট করবে, বা আপনার পরবর্তী ফিউচার প্ল্যানে কি ইম্প্যাক্ট করবে, সেইগুলো সম্পর্কে হচ্ছে মানে স্পেসিফিক ভাবে বলে দিতে হবে মোটিভেশন লেটারে বা লেটার অফ ইন্টেন্টে। তারপরে হচ্ছে ফিউচারের কথা যেটা বললাম, আফটার গ্রাজুয়েশন অবশ্যই ক্লিয়ার হচ্ছে ফিউচার প্ল্যান সম্পর্কে হচ্ছে তাদেরকে জানাইতে হবে। তারপরে হচ্ছে ডকুমেন্ট কোহেরেন্স, মানে প্রত্যেকটা ডকুমেন্টস এর মধ্যে কোহেরেন্স থাকতে হবে। মানে হচ্ছে মোটিভেশন লেটার, রিকমেন্ডেশন লেটার, তারপরে হচ্ছে লেটার অফ ইন্টেন্ট, এবং ওইখানে হচ্ছে সিভি আপলোড আছে, দেওয়ার অপশন আছে সিভির মধ্যে। এবং এছাড়া ওইখানে আরো হচ্ছে কিছু এক্সট্রা কোশ্চেন আছে, মানে যেগুলো তারা জানতে চাবে, সেইগুলোর মধ্যে হচ্ছে সব সময় হচ্ছে কোহেরেন্স থাকতে হবে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটার হচ্ছে একটা রিলেশন থাকতে হবে। আপনি এক এক জায়গায় এক এক কথা লিখলে সেটা গ্রহণযোগ্য হবে না। আর ইন্টারভিউতে হচ্ছে মানে আপনার হচ্ছে ইন্টারভিউ বিষয়টা পরে আসছে যদিও। ইন্টারভিউ ওরা দেখবে হচ্ছে আপনার ইন্টারাকশন কিরকম আপনার, কারণ ওরা কখনো হচ্ছে আপনাকে স্পেসিফিক প্রশ্ন করবে না যে মানে মানে আমাদের কোশ্চেন যেরকম আসে পরীক্ষার ক্ষেত্রে, সেরকম কোনো হচ্ছে কোশ্চেন করবে না। ওরা আপনার মোটিভেশন সম্পর্কে জানতে চাবে আর কি। তো ওরা হচ্ছে আপনার ইন্টারাকশন দেখবে, আপনার আপনি কি পরিমাণ জেনুইন, অর্থাৎ আপনি মোটিভেশন লেটারে যেটা বলছেন, আবার হচ্ছে যখন হচ্ছে তারা হচ্ছে কোশ্চেন করছে তারা ঠিক একই অ্যান্সার দিচ্ছেন কিনা, কারণ ওরা হচ্ছে পুরো আপনার অ্যাপ্লিকেশনটা নিয়ে বসবে যখন হচ্ছে আপনাকে হচ্ছে ইন্টারভিউতে বলবে আর কি। তো এইগুলো হচ্ছে আপনার মাথায় রাখতে হবে। এবার আসলে হচ্ছে মোটিভেশন লেটার।
নর্মালি হচ্ছে মোটিভেশন লেটারে হচ্ছে কমিটি কি দেখতে চাই। এর আগেও বললাম আর কি, মোটিভেশন লেটারে নর্মালি দেখতে চাবে হচ্ছে যে আপনার একাডেমিক যে হচ্ছে মানে আপনি এত বছর ধরে পড়াশোনা করছেন, তো আপনার স্পেসিফিক যে হচ্ছে কোর্স ওয়ার্ক গুলো ছিল, সেই কোর্স ওয়ার্ক এর মধ্যে আপনার হচ্ছে রেজাল্ট খারাপ, ঠিক আছে, বাট আপনি হচ্ছে যে ফিল্ডটা অর্থাৎ যেটা আপনি রিসার্চ করতে চাচ্ছেন মাস্টার্স এর জন্য বা পিএইচডির জন্য, ওইটা বা ওই রিলেটেড যে কোর্স গুলো ছিল, ওইটার উপরে আপনার হচ্ছে আপনার রেজাল্টটা কি রকম, বা ওইটাতে যদি আপনার রেজাল্ট ভালো থাকে তাহলে সে বুঝবে, মানে অন্য অন্য বিষয়ে রেজাল্ট খারাপ হলেও কোনো সমস্যা নাই, অন্য অন্য কোর্স গুলোতে বা ওভারঅল রেজাল্ট খারাপ হলেও সমস্যা নাই, বাট ওরা দেখবে যে আপনার ওই স্পেসিফিক ফিল্ডে অর্থাৎ এই কোর্সটাতে তার ভালো রেজাল্ট এবং সে আবার এই বিষয়টাতে রিসার্চ করতে চাচ্ছে। ওকে, তার মানে হচ্ছে তার আসলেই হচ্ছে মোটিভেশন আছে এই বিষয়টা নিয়ে, সে এই বিষয়ে হচ্ছে ফোকাস করছে। এটা হচ্ছে তারা দেখবে। হুম, মানে এটা হচ্ছে তার বোঝাবে যে একটা ইন্টেলেকচুয়াল জার্নি, মানে হচ্ছে আপনি সত্যি এই স্পেসিফিক ফিল্ডে যাইতে চাচ্ছেন, তো সেই জন্য অন্য অন্য কোর্স গুলো খারাপ হলেও আপনার এই ফিল্ডটাতে ঠিক আছে। আর হচ্ছে আপনার হচ্ছে এই স্কলারশিপের দেওয়ার বা এই স্কলারশিপ আপনাকে কেন দেওয়া হবে, মানে এটা হচ্ছে পারপাস। এটা হচ্ছে মানে ইমোশনালি না, এটা হচ্ছে আপনার হচ্ছে লজিক্যাল রিজন দিয়ে বুঝাইতে হবে তাদেরকে যে হ্যাঁ আমি এই জন্য এই স্কলারশিপ যাইতে চাচ্ছি, তো এই জন্য আমি তুর্কিতে যাইতে চাচ্ছি। আর লাস্টের যেটা হচ্ছে ফিউচার কন্ট্রিবিউশন, মানে এই ফিউচার কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি সবসময় হচ্ছে ফোকাস করে, যেটা হচ্ছে যে আপনি ফিউচারে যদি বাংলাদেশে ফেরত আসার কথাও লিখে থাকেন, তাহলেও আপনার ওই ফিল্ডটাতে বা আপনি যে রিসার্চটা করলেন বা আপনি তুর্কি থেকে যেটা শিখে আসলেন সেটা বাংলাদেশে আপনি কিভাবে অ্যাপ্লাই করতেছেন। আর আপনি যদি তুর্কিতে থাকতে চান তাহলে সেটা তুর্কিতে কিভাবে অ্যাপ্লাই করতেছেন। কারণ টার্কিশ স্কলারশিপ নর্মালি হচ্ছে তুর্কির রিপ্রেজেন্টেটিভ খোঁজে, মানে সেটা যায় যে হচ্ছে তুর্কিতে থাকুক বা তুর্কির বাইরে যাক, সে হচ্ছে মানে তুর্কি থেকে হচ্ছে তার একাডেমিক সেশন শেষ করার পরে সে তুর্কিকে কিভাবে কিভাবে রিপ্রেজেন্ট করতেছে তারা সেটা দেখতেছে। তো আপনি ফিউচারে ওই জিনিসটাকে ফোকাস করতে হবে আর কি, ফিউচার প্ল্যানে আপনি যখন হচ্ছে সব লিখবেন আর কি বা মোটিভেশন লেটার লিখবেন তখন। মোটিভেশন লেটার লেখার জন্য হচ্ছে কোন বিষয়গুলো হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে। নর্মালি মোটিভেশন লেটার এটা শুধুমাত্র তুর্কির ক্ষেত্রে না, যে কোনো ধরনের স্কলারশিপের ক্ষেত্রে বা আপনি হচ্ছে স্পেসিফিক কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন না কেন, সবসময় মোটিভেশন লেটারটা এক পেজের মধ্যে রাখার চেষ্টা করবেন। কারণ সবসময় মানে বেশি লেখা কেউ পড়তে চাবেন, মানে লেখাটা হইতে হবে মানে আপনার এক পেজের মধ্যে বা মানে ন্যারো, বাট ওইটার মধ্যে আপনার সকল কিছু এক্সপ্রেস করতে হবে। এটা হচ্ছে আপনার মানে একাডেমিক রাইটিং এর হচ্ছে মানে আপনি কতটা দক্ষ সেটা বোঝায় আর কি। মানে কারণ আপনি যখন হচ্ছে রিসার্চ করবেন বিভিন্ন পেপার পাবলিশ করবেন তখন ওই পেপার গুলোতেও ঠিক একই ভাবে হচ্ছে লিখতে হয়। তো ওই জিনিসটা তারা দেখবে যে আপনি ওখানে কোনো লিমিট দেওয়া থাকবে না যে আপনি হচ্ছে 5 পেজ এক পেজের মধ্যে লিখতে হবে, বাট ওরা হচ্ছে চাই যে আপনি এক পেজের মধ্যেই লিখেন বা ওই জিনিসটাকে হচ্ছে খুবই সংক্ষেপে আপনাকে আপনার সবটুকু হচ্ছে রিপ্রেজেন্ট করে। এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে আর সব সময় হচ্ছে মানে অথেন্টিক হইতে হবে, কোনো হচ্ছে মানে আজগুবি লেখা যাবে না, মানে ইন জেনারেল লেখা যাবে না যে হচ্ছে আমি এই করব সেই করব আমি এই ছিলাম ওই সেই, মানে এইরকম হচ্ছে সবাই লিখবে আর কি। তো আপনারটা কেন আলাদা হবে, কারণ আপনি হচ্ছে আপনার রিয়াল যেটা আর কি সেটা লিখবেন আর কি। শুধুমাত্র আপনার নেগেটিভ কোনো কিছু মার্কিং করা বাদে আপনি রিয়েলি যেটা সেটাই লিখবেন, কোনো সমস্যা নাই। যে আপনার যদি হচ্ছে স্পেসিফিক হচ্ছে ফিল্ড সম্পর্কে লিখতে চান বা এই আপনার রিসার্চ সম্পর্কে, তাহলে আপনার রেজাল্ট কেন খারাপ সেটা হচ্ছে আপনি লিখবেন। মানে এই জন্য আমার জিনিসটা খারাপ হয়েছে বা আমি এই জিনিসটা এভাবে রিকভার করতে পারবো, এই জিনিসটা মানে রিয়েলিস্টিক হইতে হবে, মানে কখনো হচ্ছে মানে বানায় সানায় বা হচ্ছে মানে এআই দিয়ে লেখা তো যাবেই না, মানে এআই সবসময় হচ্ছে মানে মোটিভেশন লেটার লেখার ক্ষেত্রে এআই কে সবসময় হচ্ছে বাদ দিতে হবে। এআই দিয়ে লিখলে হচ্ছে সবার আগে আপনার অ্যাপ্লিকেশনটা বাদ হয়ে যাবে, কারণ ওরা মোটিভেশন লেটারে সবসময় হচ্ছে এআই ডিটেকশন ওটা চেক করবেই। তো ওই যখন ডিটেকশন করে পাবে তখন আপনার অ্যাপ্লিকেশন বাদ দিয়ে দিবে কথাই। তো মোটিভেশন লেটার লেখার পরে নর্মালি মানে আমার সাজেশন হচ্ছে মোটিভেশন লেটার সব সময় হচ্ছে অনেক আগে থেকে লেখা স্টার্ট করা উচিত। আর তারপরে হচ্ছে মোটিভেশন একটা মোটিভেশন লেটার দিয়ে সব জায়গায় অ্যাপ্লাই করা ঠিক না।
নর্মালি আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করতেছেন বা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, যে কান্ট্রিতে অ্যাপ্লাই করতেছেন, সেটাকে ফোকাস করে মোটিভেশন লেটারটা লেখা উচিত। নর্মালি প্রথমে একটা ইন জেনারেল লেখা উচিত, ইন জেনারেল লিখে তারপরে যখন আপনি যেখানে অ্যাপ্লাই করেন না কেন, সেই ইউনিভার্সিটি বা সেই ডিপার্টমেন্ট, সেইটা সম্পর্কে লিখতে হবে। আপনি আরেকটা জিনিস করতে পারেন, ওই ডিপার্টমেন্টের স্পেসিফিক ওয়েবসাইটে ঢুকে ওইখানকার টিচারদের হচ্ছে মানে রিসার্চ ফিল্ড সম্পর্কে দেখতে পারেন। সেটা উল্লেখ করতে পারেন যে হ্যাঁ, আমি হচ্ছে অমুক প্রফেসরের এটা দেখছি, তার রিসার্চ আমার ভালো লাগছে, তো তার আন্ডারে আমি করতে চাই বা তার ডিপার্টমেন্টে যাইতে চাই। এটা আপনি এভাবে বলতে পারেন। এটা দ্বারা কি বোঝায় যে হ্যাঁ, আপনি অবশ্যই হচ্ছে অনেক হচ্ছে মানে ফাইন্ডেবল একজন, মানে আপনি হচ্ছে অনেক কোনো কিছু করার সময় হচ্ছে অনেক জায়গায় হচ্ছে সার্চ করছেন বা অনেক কিছু হচ্ছে আপনার হচ্ছে মানে পরিশ্রমটা দিচ্ছেন। এই জিনিসটা কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। মানে আপনি ওই জিনিসটা করবেন কি করবেন না সেটা পরের বিষয়, কিন্তু আপনার এই জিনিসটা দেখানো মানে কি যে হ্যাঁ, আপনি হচ্ছে যে কোনো কিছুর জন্য হচ্ছে অনেক বেশি পরিশ্রম করতে পারবেন, যে ওই জিনিসটা পাওয়ার জন্য আপনি আপনার সবটুকু দিতে পারবেন, সেটা বোঝায় আর কি। আর একটা বিষয় হচ্ছে, মোটিভেশন লেটার লেখার পরে অবশ্যই আপনার হচ্ছে সিনিয়রদের দিয়ে বা যে ওই কান্ট্রিতে গেছে বা ও যে স্কলারশিপ পাইছে বা যার এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে তাকে দিয়ে অবশ্যই রিভিউ করানো উচিত। এবং পারলে 2 থেকে 3 জন, মানে একের অধিক জনকে দিয়ে হচ্ছে রিভিউ করানো উচিত। এবং তারা যেগুলো বলতেছে, যে স্পেসিফিক হচ্ছে ভুলগুলো আছে, সেগুলো ঠিক করা উচিত। আপনি যত ওই জিনিসটাকে হচ্ছে রিভিউ করবেন, তত আপনার মোটিভেশন লেটারটা হচ্ছে বা স্টেটমেন্ট অফ পারপাসটা হচ্ছে আহ, মানে স্ট্রং হবে। এরপর আছে যে মানে ইন্টারভিউটা। নর্মালি হচ্ছে আপনি যখন ইন্টারভিউ, আপনার অ্যাপ্লিকেশনটা ওরা সিলেকশন করার পরে নর্মালি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় মানে প্রত্যেক বছর ওরা হচ্ছে 100+ হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে ইন্টারভিউর জন্য ডাকে। নর্মালি প্রত্যেক বছর হচ্ছে 30 থেকে 50 জনের মতো সিলেক্ট করে প্রত্যেক বছর। মানে 50 জনের বেশি আমি এখনো পর্যন্ত কখনো দেখি নাই। তো সেজন্য বললাম আর কি, 30 থেকে 50 জনের মতো ওরা সিলেক্ট করবে। তো আর ইন্টারভিউর জন্য ডাকবে 100+। তো ইন্টারভিউতে ওরা কি দেখে, ইন্টারভিউ নর্মালি হচ্ছে নট, এটা হচ্ছে কোশ্চিন অ্যান্সার সেশন না। এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে দেখবে হচ্ছে আপনি কিভাবে তাদের সাথে ইন্টারাকশন করতেছেন, তারপরে আপনার ম্যাচুরিটি কিরকম, আপনার অ্যাডাপ্টেবিলিটি কিরকম, আপনার হচ্ছে কনফিডেন্স কিরকম, সেরকম আর কি। আর সবচেয়ে বড় কথাই পোস্ট স্টাডি প্ল্যান। ওরা আপনাকে এই বিষয়গুলো জিজ্ঞেস করবে, আপনি যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করছেন সেই সাবজেক্ট বা সেই রিসার্চ ফিল্ড সম্পর্কে জানতে চাবে। নর্মালি আমার কথা যদি বলি, আমাকে হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউতে 3টা কোশ্চেন করছিল। যে হচ্ছে তুমি হচ্ছে এই মানে আমার রিসার্চ ফিল্ড সম্পর্কে জিজ্ঞেস করছে নর্মালি বেসিক, যে তুমি কেন এই ফিল্ডটা চুজ করছো, মানে তুমি কেন এই বিষয়ে রিসার্চ করবে, আর তুমি এই যে রিসার্চটা করবা এই রিসার্চের মাধ্যমে তুর্কি এবং বাংলাদেশ মানে দুই দেশ কিভাবে হচ্ছে মানে তুমি কিভাবে এই রিসার্চটা তোমার এই দুই দেশে হচ্ছে কন্ট্রিবিউট করতে পারবা, বা এই দুই দেশের কি লাভ হবে তোমার এই রিসার্চটা করে, রিসার্চ ফিল্ডটাতে। এটা জিজ্ঞেস করছে। জাস্ট এই 2 দিনে জিজ্ঞেস করছিল আমাকে ইন্টারভিউতে। তাছাড়া কোনো কিছু জিজ্ঞেস করে নাই। মানে তুমি কেন তুর্কিতে যাবা এটাও জিজ্ঞেস করে নাই, তুমি হচ্ছে কেন ইউনিভার্সিটি সিলেক্ট করলে, নর্মালি এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করে, বাট এগুলো করে নাই। আর আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, উম, তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তখন হচ্ছে আবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে জিজ্ঞেস করবে যে তুমি হচ্ছে এই মানে এই কাজ করতো কেন করতো, কেন হচ্ছে পড়ালেখা কন্টিনিউ করো না ওয়ার্কের পর, এই মানে ব্যাচেলারের পর, এই সবগুলো দেখবে আর কি। এই সবগুলো করে আর কি নর্মাল কোশ্চেন। তো এইগুলোতে হচ্ছে মানে আপনাকে হচ্ছে আপনার মোটিভেশন আছে, এইগুলো এটা দেখাতে হবে, এবং তাদের সাথে আপনি কিভাবে ইন্টারেকশন করতে পারতেছেন সেটা দেখবে আর কি। এবং সবসময় জিজ্ঞেস করবে যে তুমি হচ্ছে ফিউচার তুমি কি করবা, পোস্ট গ্রাজুয়েশন তুমি কি করবা, এই জিনিসটা ওরা জানতে চাবে। তো এই জিনিসটাকে আপনাকে হচ্ছে ক্লিয়ারলি বলতে হবে, এবং এই জিনিসটা আপনি সবসময় হচ্ছে বলবেন। আপনি যদি ইন্টারভিউ সিলেকশন হন, তখন হচ্ছে আপনাকে হচ্ছে আপনার মোটিভেশন লেটার এবং লেটার অফ ইন্টেন্ট আপনি কি লিখছেন এই জিনিসটা খুব ভালোভাবে পড়ে যাবে, কারণ তারা আপনার অ্যাপ্লিকেশনটা সামনে নিয়ে বসবে। তো আপনি যখন এই কথাগুলো বলবেন, আপনি ওইখানে যেটা লিখছেন বলার সময় যদি সেম না থাকে, তাহলে ভাববে যে গড়বড় আছে। তো এটা একটা রেড সিগন্যাল। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে। তো নর্মালি হচ্ছে আমার ক্ষেত্রে হচ্ছে মানে আমি যেভাবে করছিলাম আর কি। নর্মালি প্রথমে আমিও হচ্ছে বুঝি নাই, কারণ তার কি বুস্টার স্কলারশিপটা ছিল আমার হচ্ছে
হচ্ছে লাইফের ফার্স্ট মানে স্কলারশিপ বা দেশের বাইরে কোনো কিছুর জন্য অ্যাপ্লিকেশন। তো তখন আমি নর্মালি হচ্ছে ফোকাস করছিলাম হচ্ছে একাডেমিক বেস করে। মানে আমি শুধু মানে আমার একাডেমিক বা আমার রেজাল্ট সম্পর্কে হচ্ছে নর্মালি হচ্ছে ফোকাস করে লিখছিলাম। তো পরে হচ্ছে আমি হচ্ছে সে আর কি মানে একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে। তা ভিডিও দেখার পরে জানতে পারছি আসলে আহ, মানে তার কি স্কলারশিপ এরা নর্মালি হচ্ছে একাডেমিক বিষয়টাকে হচ্ছে খুব একটা ফোকাস করে না বা খুব একটা হচ্ছে আমলে নেয় না। তো তারপরে হচ্ছে যে জিনিসটা করলাম মানে স্টুডেন্ট পারপাসটা আবার নতুন করে লিখলাম। আমি আমার স্টুডেন্ট পারপাস নিয়ে প্রায় হচ্ছে 2 মাস ধরে লিখছিলাম, এবং প্রত্যেক দিন হচ্ছে এমন দিন আছে একটা সেন্টেন্সও লিখ এইরকম করে লিখছিলাম আর কি। মানে পুরো হচ্ছে মানে প্রথম থেকে তার স্টাডি করতাম তার্কি নিয়ে, আসলে তারা কি রকম এই সেই মানে বিভিন্ন ভাবে আর কি। আমি টার্কিশ কালচার নিয়েও লিখছি, যে হচ্ছে মানে টার্কির কালচার আমার পছন্দ এটা লিখছি। বা আমি এটাও বলছি যে টার্কি হচ্ছে মানে ন্যাচারাল যে বিউটি আছে সেটা অনেক সুন্দর। তো এই জিনিসগুলো নিয়েও আমি লিখছি আর কি। তো আপনাকে হচ্ছে টার্কি নিয়ে প্রথমে স্টাডি করতে হবে। ওই ইউনিভার্সিটি বা ওই ডিপার্টমেন্ট, ওই রিসার্চ ফিল্ডটা নিয়ে হচ্ছে স্টাডি করতে হবে। তো ওই জিনিসটা করার মাধ্যমে হচ্ছে আপনার ওই জিনিসটা হাইলাইট করতে হবে আপনার স্টাডিতে, বা আপনার হচ্ছে কন্ট্রিবিউশনটা কি হবে ওই স্পেসিফিক ফিল্ডে, সেই জিনিসটাকে আপনি ক্লিয়ারলি স্টেটমেন্ট অফ পারপাসে বলতে হবে। ঠিক একইভাবে লেটার অফ ইন্টেন্টের মধ্যে একটা কোশ্চেন আছে যে তোমার মোটিভেশন এবং তোমার রিসার্চ যে ফিল্ড এটার সাথে কিভাবে হচ্ছে রিলেটেবল, এই জিনিসটা বলতে হবে একটা কোশ্চেনের মধ্যে। মানে এদের লেটার অফ ইন্টেন্ট মানে তার তুই কি বুঝতে পারি স্কলারশিপের লেটার অফ ইন্টেন্টটা বা রিসার্চ প্রপোজালটা অন্য অন্য স্কলারশিপের মতো না। ওইখানে হচ্ছে আপনার লেটার অফ ইন্টেন্টের মধ্যে ওই মোটিভেশনটার সাথে কানেকশন একটা কোশ্চেন আছে, ওই জিনিসটাও বলতে হবে। তো এই জিনিসটাকে হচ্ছে ফোকাস করছিলাম। তারপরে হচ্ছে বিষয়টা হচ্ছে আরেকটা হচ্ছে যে মানে আমি হচ্ছে নর্মালি হচ্ছে টার্কিক স্কলারশিপের জন্য একটা গ্রুপ আছে কমিউনিটির। তো ওই জিনিসটা ওই গ্রুপ থেকে বিভিন্ন ধরনের হচ্ছে মানে লেসন পাইছি আর কি। ওই লেসন গুলোকে আপনাকে হচ্ছে নিতে হবে, বা আপনি ওই গ্রুপ গুলোতে অ্যাড হয়ে সেখানে বিভিন্ন কোশ্চিন করতে পারেন। যে হচ্ছে কারণ অ্যাপ্লিকেশনের সময় আপনি অনেক কোশ্চিন বুঝতে পারবেন না আসলে যে এই কোশ্চিনের অ্যান্সার গুলো আমি কিভাবে দিব। তো ওই জিনিসগুলো হচ্ছে নর্মালি ওই গ্রুপটাতে আছে। ওই গ্রুপে গেলে আপনি হচ্ছে সব ধরনের আপনি হচ্ছে অ্যান্সার পাবেন। আপনি আহ, যদি আগের পোস্ট গুলোতে যান তাহলে অ্যান্সার পেয়ে যাবেন, সবগুলো পোস্ট পিন করা আছে। আবার হচ্ছে আপনি স্পেসিফিক কোশ্চিন করতে পারেন অ্যাপ্লিকেশন ক্যাটাগরি, যে যখন হচ্ছে এখন থেকে দেখছি অনেককে মানে করা শুরু করছে অলরেডি প্রশ্ন করা যে এই জিনিসটা কিভাবে করবো, এই করবো সেই করবো। তো এই জিনিসটা আপনি আহ, হচ্ছে করতে পারেন, মানে আপনার কি হচ্ছে লেসন নিতে হবে অ্যাজ এ অ্যাপ্লিকেন্ট হিসেবে। যেটা বললাম আর কি মানে বাংলাদেশি স্টুডেন্টরা নর্মালি যে জিনিসটাকে হচ্ছে মানে যে ভুলগুলো করে থাকে আর কি। মানে ফিল্ড ক্লিয়ারিটি না করেই হচ্ছে অ্যাপ্লিকেশন করে ফেলে, মানে যে তত্র তত্র একটা মানে অ্যাপ্লিকেশন করলেই হলো এইরকম একটা। আর তারপরে হচ্ছে যে কপি পেস্ট সবকিছু মানে বিশেষ করে মোটিভেশন লেটারে বা লেটার অফ ইন্টেন্টে কপি পেস্ট করবে, যে জিনিসটা কখনোই করা উচিত না, বা করলে আপনি সেটার ফায়দাও পাবেন না। তারপরে হচ্ছে আপনার জিপিএ হাই থাকলে সেটার ওভার কনফিডেন্স থাকা যাবে না, মানে জিপিএ ইজ নট এভরিথিং, মানে জিপিএ ইজ মেটার বাট নট এভরিথিং, এই জিনিসটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে উইক রিটার্ন টু ইম্প্যাক্ট প্ল্যান, মানে আপনার ওই আবার সেই একই বিষয় পোস্ট গ্রাজুয়েশন এর পরে আপনার যে প্ল্যানটা আছে সেটা অবশ্যই রিয়েলিস্টিক এবং ক্লিয়ারলি তাদেরকে হচ্ছে বলতে হবে। এবং সেটার ক্ষেত্রে নর্মালি হচ্ছে বাংলাদেশ এবং তুর্কি কিভাবে ইম্প্যাক্ট করবে এই দুই দেশের উপরে সেই জিনিসটা হচ্ছে ফোকাস করতে হবে ফিউচারে। আমিও নর্মালি এরকমই বলছিলাম। তো এই জিনিসটা করলে হচ্ছে মানে আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইম্প্যাক্টফুল হবে, বা আপনার অ্যাপ্লিকেশনটা অনেক স্ট্রং হবে। মানে আপনি যে মানে সিলেক্ট হয়ে যাবেন এটা না। আহ, কারণ সবশেষে সবকিছু হচ্ছে লাখের উপর নির্ভর করতেছে। তারপর যে মিস্টেক গুলো কখনোই করা উচিত না সেটা হচ্ছে আহ, মানে ডেডলাইন। প্রথমে আপনাকে হচ্ছে অ্যাপ্লিকেশন শুরুতে আপনার ডেডলাইনটা হচ্ছে অর্গানাইজ করে নিতে হবে যে আমি এই এই ডেটের মধ্যে এই কাজগুলো করব। তারপরে হচ্ছে আপনার যে ইনস্ট্রাকশন গুলো দেয়া থাকবে
স্কলারশিপ অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে, সেগুলোকে অবশ্যই অবশ্যই স্ট্রংলি ফলো করতে হবে। মানে আপনি হচ্ছে যদি বলে যে আপনি এই কোশ্চেনটার অ্যান্সার 500 ওয়ার্ডে দিতে হবে, আপনি কখনোই 501 ওয়ার্ডে দিতে পারবেন না। 500 ওয়ার্ডের কম হইলে ভালো, বাট 500 ওয়ার্ডের বেশি কখনোই দেয়া দেয়া ঠিক হবে না, বা ওইটা হচ্ছে আপনার সিস্টেম নিবেও না, বা আপনি সিস্টেম নিলেও আপনার অ্যাপ্লিকেশনটা বাদ হয়ে যাবে আগে। কারণ মানে এআই অটো হচ্ছে আপনার ওটা ডিটেক্ট করে ফেলবে যে এটা 500 ওয়ার্ডের বেশি আছে, তখন আপনার অ্যাপ্লিকেশনটাই বাদ হয়ে যাবে। তারপর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন পিরিয়ডটা নর্মালি 40 দিনের, তো এই 40 দিনের মধ্যে আমার মতে হচ্ছে আপনার অন্তত 30 দিন হচ্ছে অ্যাপ্লিকেশন পিছনে হচ্ছে লাগানো উচিত। মানে আপনি একদিনে বসেই অ্যাপ্লিকেশন শেষ করে ফেলবেন, এই জিনিসটা করা ঠিক না। যদি আপনার সবকিছু হাতে থাকে আগে থেকেও, তারপরও করা উচিত না। আপনি হচ্ছে আপনার মতে সময় নিয়ে করা উচিত, মানে ফাইনাল সাবমিশন দেওয়ার আগেও হচ্ছে সময় নিয়ে সবকিছু করা উচিত। মানে আর একটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে মানে অ্যাপ্লিকেশন করতে করতে মানে ডেডলাইন ঠিক থাকে না, লাস্টের দিন এসে হচ্ছে যত তত অ্যাপ্লিকেশন করবা, অ্যাপ্লিকেশন ওই সময় সার্ভার এত পরিমাণ ডাউন থাকবে বা এত পরিমাণ বিজি থাকে যে হচ্ছে অনেকে অ্যাপ্লিকেশন কমপ্লিটই করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন কমপ্লিট না করলে নর্মালি ওইটা হচ্ছে সাবমিটও করতে পারবেন না। তারপরে হচ্ছে আর অ্যাপ্লিকেশনের সময়, রেজিস্ট্রেশনের সময় বা আপনার সিভিতে যে ইমেলটা ইউজ করবেন, অবশ্যই ইমেলটা হচ্ছে প্রফেশনাল ইমেল ইউজ করবেন। আহ, মানে সবসময় ইমেলটা ফার্স্ট নেম লাস্ট নেম এইগুলো বা আপনার লাস্টের ডিপার্টমেন্ট অনুযায়ী হচ্ছে দেওয়া উচিত। বাংলাদেশে নর্মালি হচ্ছে ইনস্টিটিউশন ইমেলটা হচ্ছে প্রোভাইড করে না, নর্মালি আমাদের ইউনিভার্সিটি তো করে না, ইসলামিক ইউনিভার্সিটি। তো এই জিনিসটা হিসেবে আপনি হচ্ছে যেহেতু ইনস্টিটিউট ইমেল নাই, তো আপনি এমন একটা ইমেল খুলবেন বা ইউজ করবেন যেটা হচ্ছে খুবই কনসিয়াস, মার্জিতই আর কি হইতে হবে। এটা ছিল হচ্ছে টার্কি বুর্সারি স্কলারশিপ। এটার বাদে হচ্ছে টার্কিতে হচ্ছে মানে কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি আছে, যেমন টার্কির টপ 3টা প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে কোচ, সাবানসি আর হচ্ছে ব্লিঙ্কেন। তো এই 3টে ইউনিভার্সিটি আবার হচ্ছে বিভিন্ন ধরনের ফান্ডিং বা মেরিট বেসড স্কলারশিপ দিয়ে থাকে। তো এই জিনিসটা আবার হচ্ছে মানে টার্কির বুর্সারির সাথে না, এরা হচ্ছে আবার মানে এদের হচ্ছে সার্কুলারটা নর্মালি হচ্ছে আগস্ট সেপ্টেম্বর এরকম, জুলাই আগস্ট সেপ্টেম্বর এই টাইপের মধ্যে দেয় আর কি। তো এটা হচ্ছে ওই ইউনিভার্সিটির নির্দিষ্ট ওয়েবসাইটে যেটা আপনাকে হচ্ছে বের করতে হবে। কেউ যদি মানে স্কলারশিপের, তুর্কি স্কলারশিপের বাইরেও তুর্কিতে পড়তে যেতে চায়, তাহলে তাদেরকে হচ্ছে এই ইউনিভার্সিটি গুলো ফোকাস করা উচিত। এই ইউনিভার্সিটি গুলোর র্যাঙ্ক নর্মালি হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 500-র মধ্যে। আহ, আর আপনি স্কলারশিপের সময় এই ইউনিভার্সিটি গুলো হচ্ছে সিলেক্ট করতে পারবেন, বাট স্কলারশিপ কমিটিকেও এই ইউনিভার্সিটি গুলো হচ্ছে নর্মালি সিট দিতে চায় না। তো এইখানে হচ্ছে মানে খুব কম ইউনিভার্সিটি, মানে খুব কম স্টুডেন্ট আর কি এই ইউনিভার্সিটিতে গুলো হচ্ছে স্কলারশিপ, তুর্কি বুর্সারি স্কলারশিপের মাধ্যমে হচ্ছে মানে সিট পাই। মানে খুবই কম স্টুডেন্ট, মানে মনে হয় বছরে 1 জন বা 2 জন, মানে প্রতি বছর এরকম আর কি। কারণ এরা হচ্ছে ওদের নিজস্ব স্কলার মানে অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া আছে। তো ওরা হচ্ছে ওই জিনিসটাকে ওই অনুযায়ী যায়, তো এদের এখানে যদি অ্যাপ্লাই করতে হয় মানে তুর্কি স্কলারশিপের বাইরে, তো তখন এই ইউনিভার্সিটি গুলো ফোকাস করা উচিত। আর একটা আছে মিডিল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, বাট মিডিল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে আমি এরকম কোনো ফান্ডিং দেখি নাই, যদিও প্রফেসর ফান্ডিং থাকতে পারে। আরেকটা বিষয়, তুর্কিতে হচ্ছে অন্য অন্য কান্ট্রির মতো, ইউরোপ বা আমেরিকার অন্য অন্য country র মতো প্রফেসর ফান্ডিং গুলো অনেক কম, মানে খুবই কম। মানে এই ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে আপনার প্রফেসর ম্যানেজ করতে পারবেন, বাট প্রফেসর ফান্ডিং খুবই কম, বা প্রফেসর ওইভাবে হচ্ছে আপনার হচ্ছে মানে বাইরের দেশের স্টুডেন্টের সাথে কানেক্টেড না। এরপরে হচ্ছে হচ্ছে টুবিটাক, যেটা হচ্ছে টার্কির হচ্ছে ন্যাশনাল হচ্ছে একটা হচ্ছে রিসার্চ প্রজেক্ট। এটার মাধ্যমে হচ্ছে অনেকে যাইতে পারে যদি হচ্ছে কেউ হচ্ছে দেশের বাইরে হচ্ছে পিএইচডি তত আছে। তো পিএইচডি কন্টিনিউ করার সময় সে হচ্ছে সেমিস্টার এক্সচেঞ্জ যে জিনিসটাকে আর কি বলে, ফেলোশিপ আর কি, রিসার্চ ফেলো হিসেবে হচ্ছে টার্কিতে 1 বছরের জন্য যাইতে পারে এই টুবিটাক প্রজেক্টের আন্ডারে। আবার অনেক ইউনিভার্সিটি হচ্ছে টুবিটাক প্রজেক্টের জন্য হচ্ছে আহ, মানে এমএসসি তো স্টুডেন্ট নাই, এমএসসি বা পিএইচডি তো স্টুডেন্ট নাই, ফুল টাইম স্টুডেন্ট নাই। তো ওই জিনিসটা হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেটে দেখতে হবে, বা এইটাতে নর্মালি হচ্ছে ন্যাশনাল স্টুডেন্টদেরকে বেশি ফান্ডিং করে, বাট অনেক ইউনিভার্সিটি বা অনেক প্রফেসর আছে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকেও হায়ার করে। তো এই সুবিধাটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি স্পেসিফিক বা প্রফেসর স্পেসিফিক, সে সুবিধাকের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিচ্ছে কিনা।
এটা ওই ইউনিভার্সিটিকে ঢুকে দেখতে হবে। নর্মালি হচ্ছে হাই র্যাঙ্ক যে ইউনিভার্সিটি গুলো আছে ওই ইউনিভার্সিটি গুলোতেই নাই আর কি রেশাল স্টুডেন্ট। নর্মালি আমি যেখানে আছি সেলচুক ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, মানে আমাদের ইউনিভার্সিটি কখনো আমি কবিতা প্রজেক্টে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিতে দেখি নাই। মানে দেশের বাইরে থেকে ডিরেক্ট নিতে দেখি নাই। মানে ওইখানে পড়লে ঠিক আছে, কবিতাকে যেমন আমিও অ্যাপ্লাই করব। তো এই জিনিসটা হচ্ছে মাথায় রেখে আর কি ওই ইউনিভার্সিটি গুলোতে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি, কোচ, সাবানসি, ব্লিঙ্কেট, মিডিল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে দেখতে হবে আর কি ওয়েবসাইটে ঢুকে, বা হচ্ছে তাদের হচ্ছে স্পেসিফিক যে প্রফেসর আছে তাদের ওয়েবসাইটে ঢুকে দেখতে হবে। আর এটা কিন্তু শুধুমাত্র সায়েন্স রিলেটেড সাবজেক্টের জন্য, মানে কবিতা প্রজেক্টটা বেশি এদের হচ্ছে মানে স্ট্রিম যেটা আর কি আছে সায়েন্স টেকনোলজি, সেটার ক্ষেত্রে আর কি। বা অন্যান্য আছে, বাট ওটার ক্ষেত্রে খুব কম প্রজেক্ট আর কি। বাট সায়েন্স রিলেটেড সব সাবজেক্টের জন্য হচ্ছে আপনার এই রিসার্চ প্রজেক্টটা পাবেন। তারপর ফাইনাল অ্যাডভাইস যেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছে আহ, মানে তুর্কি বুসলারি যেটা করে, যে এরা হচ্ছে আহ, মানে খুবই ভালো স্টুডেন্ট খুঁজতেছে এরকম কিছু না, বা খুবই ভালো একাডেমিক রেজাল্ট এটা না, তারা নর্মালি সবসময় টার্কিশ রিপ্রেজেন্টেটিভ খোঁজে। কারণ এরা চাই যে এদের হচ্ছে, এরা তো ভাষা শিখাবে প্রথমে। তো সেই হিসাবে ওরা চাই যে প্রত্যেকটা দেশে অন্তত এমন একজন স্টুডেন্ট থাকুক, বা এমন একজন থাকুক যে হচ্ছে টার্কি থেকে এক্সপিরিয়েন্স আছে। তো এরা চাই যে হচ্ছে মানে যারা হচ্ছে আমাদের এখানে আসুক না কেন, সেটা কালচারাল এক্সচেঞ্জ হিসেবে হোক, মানে তারা যেন তাদের দেশে ব্যাক করে টার্কিকে রিপ্রেজেন্ট করতে পারে। তো তারা নর্মালি এই জিনিসটাই বেশি দেখে। তো আপনার ফিউচার প্ল্যানে এই জিনিসটাকে ফোকাস করা উচিত। কারণ মানে খুবই ভালো প্রোফাইল, খুবই ভালো রেজাল্ট, ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স, এই জিনিসটা থাকলে আপনি চাকরিতে পাবেন এরকম কোনো চান্স নাই। এবং এই মানে যারা সিলেক্টেড হয়েছে এখন পর্যন্ত তাদের সবার মানে খুবই যে ভালো প্রোফাইল ছিল এরকমও না। তো সেই হিসাবে হচ্ছে মানে সবাই এটাই, আমরা হচ্ছে যারা ওইখানে আছি বর্তমানে সবাই নর্মালি এটাই বের করছে যে তুর্কি নর্মালি হচ্ছে তাদের টিচার রিপ্রেজেন্টেটিভ খোঁজে, নট হচ্ছে মানে ফিউচার যে মানে একাডেমিক যে বিষয়টা সেটা না। এখন আসছে হচ্ছে নর্মালি তুর্কি সম্পর্কে, মানে বা তুর্কি স্কলারশিপ সম্পর্কে হচ্ছে সবার যে হচ্ছে যে কোশ্চেন গুলো সবসময় নর্মালি সবাই করে থাকে এইগুলো নিয়ে হচ্ছে নর্মালি সিলেক্ট করা হয়েছে। এটা হচ্ছে মানে এটা অবশ্যই ফুল ফান্ডেড স্কলারশিপ। এখানে আপনার সবকিছু হচ্ছে কভার করবে, টিউশন ফি, মান্থলি স্টাইপেন্ড, অ্যাকোমোডেশন, হেলথ ইন্স্যুরেন্স, এমনকি হচ্ছে যে এক বছর আপনার টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স আছে সেটার ওরা বহন করবে। মানে এটা হচ্ছে নর্মাল স্কলারশিপের মতোই আপনার চলতে থাকবে এক বছর। তারপরে হচ্ছে জিপিএ এভরিথিং, এটা না, আগেই বলছি, এটা বলছি। জিপিএ জাস্ট হচ্ছে একটা রেজাল্ট হিসেবে রাখছে যে আপনার এই জিপিএ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট জিপিএ ইজ নট গ্যারান্টি টু টেক আ স্কলারশিপ। তারপরে হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট সিলেক্ট হইতে পারে যদি তার স্টেটমেন্ট অফ পারপাস এবং ভীষণটা হচ্ছে সবার থেকে এক্সেপশনাল হয়। সেই ক্ষেত্রে ইংলিশ ইজ এনাফ। মানে ইংলিশ টার্কিতে আসলে চলে না বললেই চলে, মানে চলেই না। কারণ আপনার নর্মাল কমিউনিকেশনে তো ইংলিশ কেউ বলে না, এমনকি ইউনিভার্সিটির প্রফেসরটা পর্যন্ত ইংলিশে কথা বলতে চায়। মানে ইংলিশ জানলেও ইংলিশে কথা বলবে না আপনার সাথে, এটা একটা বিষয়। আর এদের মোস্ট অফ দা টার্কিশ হচ্ছে মানে কোর্স হচ্ছে টার্কিশ ইউনিভার্সিটিতে আর কি। এটা সবসময় নিজেদের ভাষায় পড়ালেখাই করায়। বাট স্পেসিফিক কিছু ইউনিভার্সিটিতে ইংলিশ কোর্স আছে, বা 30%, 50% এরকম হচ্ছে ইংলিশ আছে। আর স্কলারশিপের ক্ষেত্রে এরা নর্মালি হচ্ছে উম, সবসময় হচ্ছে মানে টার্কিশ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন টার্কিশ হইতে হবে এরকমই দেয়। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি কিন্তু ইংলিশে সিলেক্ট করতে পারবেন, বাট ইংলিশে হচ্ছে পর মানে চান্স হচ্ছে 1%, মানে ওরা হচ্ছে 1% স্টুডেন্ট প্রতি বছর হচ্ছে ইংলিশ প্রোগ্রামের জন্য নেয়, মানে যেটা মিডিয়াম ইনস্ট্রাকশন ইংলিশ, মানে স্কলারশিপের মাধ্যমে আর কি যেটা বলতেছি। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন ওখানে কিন্তু আপনি ইংলিশেও হচ্ছে সিলেক্ট করতে পারবেন, মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ সিলেক্ট করতে পারবেন। বাট ওই জিনিসটাতে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা 1%। তারপর হচ্ছে আপনি হচ্ছে একটা বেশিতে অ্যাপ্লাই, অবশ্যই আপনার একটা বেশিতে আপনি নর্মালি হচ্ছে আহ, যতবার মন ততবার অ্যাপ্লাই করতে পারবেন, তার কি আপনার বয়স থাকা সব সাপেক্ষে আর কি।
যেটা বললাম আর কি, মানে মাস্টার্স এর ক্ষেত্রে আপনার 30 বছর এবং পিএইচডির ক্ষেত্রে হচ্ছে 35 বছরের নিচে থাকতে হবে। রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকলেও কোনো সমস্যা নেই, মোটিভেশনটাই হচ্ছে মেন বিষয়। তারপরে হচ্ছে উম, কেন বেশি হচ্ছে রিজেকশন হয়, জিনিসটা আগে বলছি। মানে কোহেরেন্স থাকে না স্টুডেন্টের পাস্ট এবং ফিউচারের মধ্যে, এবং যেটা প্রেজেন্টে রিপ্রেজেন্ট করতেছে আর কি সেটার মধ্যে। যদি হচ্ছে কোহেরেন্স বা হচ্ছে কোনো রিলেশন না থাকে, লজিক্যাল রিলেশন না থাকে, তাহলে ওটা রিজেকশন হইতে পারে। আইএলটিএস টোফেল ম্যান্ডেটরি না, এবং আপনি টার্কিশ মিডিয়ামে পড়লে ওটা লাগবেও না। আর তুর্কির ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে, আপনি যদি ইংলিশ প্রোগ্রামেও যান, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে টোফেল কে হচ্ছে গ্রান্ট করে, এরা আইএলটিএস গ্রান্ট করেই না। মানে আইএলটিএস এর ইংলিশ প্রফিসিয়েন্সি হিসেবে গ্রান্ট করতে চায় না, নর্মালি এরা টোফেল। এটা একটা বিষয়। বাট আপনি স্কলারশিপের অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার আইএলটিএস টোফেল বা কোনো ধরনের প্রফিসিয়েন্সি লাগবে না, কারণ আপনার প্রোগ্রাম টার্কিতে হবে। কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি নাই, তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে আপনি মানে ভাবতে পারেন যে আমার প্রোফাইল ভালো না, এই সেই, এক্সট্রা কারিকুলার নাই, এরকম ভাবে দরকার নেই, আপনি অ্যাপ্লিকেশন করে দিবেন। মানে খুব সুন্দরভাবে যদি অ্যাপ্লিকেশনও করে দিতে পারেন, রিপ্রেজেন্টেশনটা যদি ভালো হয়, তারপরেও পাওয়ার চান্স থাকবে। আর ডিপ্লোমা হোল্ডাররাও অ্যাপ্লাই করতে পারবে। আহ, যদি তাদের হচ্ছে ডিপ্লোমাটা হচ্ছে হাই স্কুলের বা হচ্ছে এইচএসসি, মানে এখানে তুর্কিতে হাই স্কুল বলে। হাই স্কুল মানে আমাদের দেশের হচ্ছে এইচএসসি, মানে ইন্টার, আমরা যেটাকে বলি ইন্টারের আর কি সমমানের হয়, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। আপনি হচ্ছে নর্মালি হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় 12টা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ ওইখানে আপনি আপনার সকল কিছু ডিটেলস দেওয়ার পরে ওরাই আপনার কি হচ্ছে আপনার পাস্টের, অর্থাৎ আপনার ব্যাচেলরের হচ্ছে যে রিসার্চ ফিল্ড ছিল বা ব্যাচেলর আপনার যে মেজরটা ছিল, সেই মেজরটা অনুযায়ী আপনাকে হচ্ছে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট দেখাবে। সাথে সাথে হচ্ছে ওই সাবজেক্টের বা ওই ডিপার্টমেন্টের হচ্ছে মিনিমাম ইনস্ট্রাকশন কি হবে এটাও দেখাই দিবে। তো ওই অনুযায়ী হচ্ছে আপনাকে হচ্ছে সিলেক্ট করতে হবে। এবার হচ্ছে টার্কি সম্পর্কে কিছু করছি। ইন্টার্নশিপ সেফ, অবশ্যই সেফ, বাট কম বেশি রেসিজম আছে। মানে এটা হচ্ছে সব দেশেই আছে নর্মালি, মানে তুর্কিতেও আছে, এবং এখন ওদের অর্থনীতি খারাপ আছে, বেশ ভালো মাত্রায় হচ্ছে রেসিজম আছে। বাট তুর্কি সেফ, মোস্ট অফ দ্য সিটি ইজ সেফ, কোনো সমস্যা নেই। আহ, বা মেয়েদের ক্ষেত্রেও সেফ, মানে মেয়েরা এখানে হচ্ছে, মানে আমরা বলি যে ছেলেদের থেকে তুর্কিতে মেয়েরা বেশি সেফ। নর্মালি হচ্ছে ওখানে হচ্ছে রাত 12টার পরে ছেলেদেরকে বাইরে না দেখতে পেলেও মেয়েদেরকে বাইরে দেখা যায়। তারপরে হচ্ছে মাল্টি সেভেন দা ইজ নট এনাফ, মানে সত্য বলতে যেটা আর কি এনাফ না, মানে বর্তমান সিচুয়েশন অনুযায়ী এনাফ না। তো আপনাকে হচ্ছে চলতে হবে আর কি, খুবই হচ্ছে মানে বাজেটের মধ্যে চলতে হবে আর কি, মান্থলি যে স্টাইপেন্ডটা দিবে আর কি। সেভিংস করা খুবই মুশকিল আসলে। পার্ট টাইম জব করতে পারবেন। নর্মালি স্কলারশিপ হোল্ডারদের পার্ট টাইম জব করার কোনো হচ্ছে মানে পারমিশন দেয় না, স্কলারশিপ কমিটি পারমিশন দেয় না, ইউনিভার্সিটি কোনো সমস্যা নেই, আহ, দিবে না। কারণ আর হচ্ছে আপনি করলে হচ্ছে মানে ওটা ওরা বুঝে যাবে আর কি, কারণ ওদের হচ্ছে যে হচ্ছে ইউনিক আইডেন্টি নাম্বার আছে, ওইটা দিয়ে আর কি বুঝে যাবে। বাট পার্ট টাইম জব হচ্ছে মাস্টার্স এন্ড পিএইচডি স্টুডেন্টরা করতে পারবে। বাট ওইটা হচ্ছে আপনি হচ্ছে ওয়ার্ক পারমিট সহ করতে পারবেন না, আপনাকে ওইটা হচ্ছে যেটা আর কি বলে হচ্ছে চুরি করে করা, এভাবে করতে পারবেন। আর হচ্ছে এডুকেশন সিস্টেম পুরো হচ্ছে ইউরোপিয়ান, আগেই বলছি যেটা আর কি। বাট ইউনিভার্সিটি অনুযায়ী কিছু ডিফারেন্স হইতে পারে। বাট আমার মতে হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি তে, মাস্টার্স আর কি, পিএইচডি না, মাস্টার্স এ হচ্ছে তুর্কির হচ্ছে মানে একাডেমিক লাইফটা অনেক হচ্ছে রিল্যাক্স। মানে মাস্টার্স এর ক্ষেত্রে, পিএইচডি এবং ব্যাচেলারের ক্ষেত্রে খুবই প্যারাময়। বাট মাস্টার্স এর ক্ষেত্রে মানে ব্যাচেলার এবং পিএইচডি থেকে রিল্যাক্স আর কি, যদিও ওদের মাস্টার্স সবকিছু হচ্ছে রিসার্চ ফোকাস আর কি। মাস্টার্স এর হচ্ছে কোর্স ওয়ার্কের পরে, কোর্স ওয়ার্কেও যেগুলো হয় সেগুলো হচ্ছে ডিরেক্ট কখনো হচ্ছে এক্সাম, মানে আমি তুর্কিতে এখন পর্যন্ত কোনো এক্সাম, লিখিত এক্সাম দিতে পারি না। মানে আমার মাস্টার্সে যতগুলো ছিল সবগুলো কোর্স ওয়ার্কে এরা হচ্ছে মানে আপনাকে হয় কোনো প্রজেক্ট করাবে, নয়তো কোনো রিসার্চ পেপার লেখাবে, নয়তো হচ্ছে কোনো কনফারেন্সে হচ্ছে অ্যাটেন্ড করাবে। মানে প্রত্যেকটা টিচার হচ্ছে এইভাবে হচ্ছে তাদের হচ্ছে ইভালুয়েশন হচ্ছে এরকম। তো সেই হিসাবে মাস্টার্স হচ্ছে একটু রিল্যাক্সিং, বাট ব্যাচেলারে বা পিএইচডি তে প্যারা আছে।
টার্কির ইকোনমি স্টেবল না, আগে যেটা বলছি আর কি, দিনের পর দিন কমতেই আছে। এখন জানেন ভবিষ্যতে সবাই বলতেছে আরো খারাপ হবে। তো এই জিনিসটা মাথায় রাখতে পারেন। মানে বিষয়টা হচ্ছে তুর্কিতে হচ্ছে মানে আমরা যেভাবে আর কি যে ইকোনমি বা আমরা যে ফিনান্সিয়াল কথা চিন্তা ভাবনা করে ইউরোপ আমেরিকাতে যাই, তুর্কিতে আসলে এই জিনিসটা কম আর কি। মানে নেই সেটা বলবো না, আছে, বাট অপরচুনিটিটা কম, মানে বর্তমান সিচুয়েশনে কম। এবং আপনি যেটা হচ্ছে মানে ইনকাম করার পরেও হচ্ছে চলা মুশকিল আর কি। মানে মিনিমাম যে ওয়েজটা আছে তুর্কিতে নর্মালি বর্তমানে, সেটা দিয়ে আর কি তুর্কিতে চলা মুশকিল, কারণ মুদ্রাস্ফীতি এত পরিমাণ বেশি যে হচ্ছে দাম বাড়তেছে। আবার হচ্ছে এদিকে হচ্ছে মানে ইনকাম সোর্সটা হচ্ছে যে পরিমাণে হচ্ছে আর কি, মানে মার্কেট ভ্যালু আবার সেই হিসাবে হচ্ছে বেড়ে যাচ্ছে। তো সেই হিসাবে আর কি হচ্ছে আপনি ব্যালেন্স করা খুব মুশকিল হবে আর কি। মানে আপনি যদি হচ্ছে জব করেনও আর কি, তো সেই হিসাবে আর কি। বাট মানে তারা যে না খেয়ে আছে এরকম না, মানে তাদের লাইফ স্টাইলে কোনো চেঞ্জ নাই, মানে টার্কিশ যে লাইফ স্টাইলে কোনো চেঞ্জ নাই। অনেকে অনেক কথা বলবে আর কি, বাট মানে আপনি যাইতে পারেন, মানে আপনি যদি আপনার উপর যদি কনফিডেন্স থাকে বা আপনি যদি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি হন, তাহলে তুর্কি ইজ বেটার। বাট আপনি যে যদি মনে করেন যে না, আমি রাতারাতি বড় লোক হয়ে যাবো, তাহলে এটা হচ্ছে মানে দিবা স্বপ্ন। বর্তমান সিচুয়েশন অনুযায়ী ভবিষ্যতে কি হবে সেটা জানি না। আহ, আর যদি আমি বলি কালচারাল চ্যালেঞ্জের বিষয়, টার্কির কালচারের মধ্যে হচ্ছে মানে মুসলিম প্লাস ইউরোপিয়ান দুইটা হচ্ছে মিক্স। তো আবার বাংলাদেশের আমরা বাংলাদেশে আমাদের যেরকম মুসলিম কালচার, ঠিক টার্কির ক্ষেত্রে ওই রকম আর কি। বাট ওদের মধ্যে হচ্ছে ইউরোপিয়ানটা আবার ঢুকে গেছে। তো কালচারের ক্ষেত্রে আমার মতে হচ্ছে খুবই ভাইব্রেন্ট তুর্কি। তো শুধুমাত্র কালচারের এক্সচেঞ্জের জন্য তুর্কিতে যাওয়া উচিত। মানে আপনি যখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন বা আপনি ইউনিভার্সিটিতেও যদি যান, অবশ্যই আপনার ক্লাসে আপনি অন্তত হচ্ছে 10 থেকে 12টা আলাদা আলাদা কান্ট্রির স্টুডেন্টদের সাথে হচ্ছে আপনার হচ্ছে ক্লাস করতে হবে। আর ল্যাঙ্গুয়েজ কোর্সের সময় তো আপনার পুরো মানে আমি যখন ক্লাস করছি আমাদের আমি হচ্ছে 20টা আলাদা আলাদা কান্ট্রির স্টুডেন্টদের সাথে ক্লাস করছি। তাদের কালচার কি রকম, তারা কিভাবে কি মানে এগুলো হচ্ছে সবসময় হচ্ছে এই জিনিসটা এক্সচেঞ্জ সবচেয়ে দারুণ আর কি টার্কিতে। ওই সময়টা হচ্ছে সবচেয়ে হচ্ছে মজার পিরিয়ড, মানে তুর্কির স্কলারশিপের ক্ষেত্রে আর কি নিয়ে গেলে আপনার ওই জিনিসটা হচ্ছে সবচেয়ে মজার পিরিয়ড। ওই সময় একাডেমিক কোনো প্যারা থাকবে না, শুধু টার্কিশ ল্যাঙ্গুয়েজ মানে শেখা আর কি। তো ওই সময় আর কি সবচেয়ে বেশি কালচারাল এক্সচেঞ্জটা হয়। আমার মতে বাংলাদেশিদের ক্ষেত্রে তুর্কিতে গিয়ে কালচারাল চ্যালেঞ্জে পড়ার কোনো ওয়ে নাই। যদি কেউ হচ্ছে খুব কনজারভেটিভ না হয় বা কেউ যদি ভাবে যে তুর্কিতে মানে একদম মুসলিম কান্ট্রির মতো মানে এরকম হয়, সেই জিনিসটা যদি না ভেবে যায় তাহলে কোনো সমস্যা নাই, ইটস ওকে। আর ফুডের বিষয় তো কিছু বলার নাই, সব জায়গায় আপনি হালাল ফুড পাবেন, কোনো সমস্যা নাই। আফটার গ্রাজুয়েশনের পরে হচ্ছে আপনার নর্মালি জব পাওয়াটা একটু মুশকিল এখনকার সময়। পাবেন পাবেন না এরকম না, বাট পাওয়াটা মুশকিল। আর পাওয়ার পরেও হচ্ছে বললাম যেটা আর কি চলাটা মুশকিল আর কি। But আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি হচ্ছে স্কিল থাকে, আপনি পেয়ে যাবেন। এটা শুধু চাকরির ক্ষেত্রে, আপনি যেখানেই যান না কেন আপনার স্কিল থাকলে আপনি জব পেয়ে যাবেন। বা আপনি এমএসসি তে গেলে পরে পোস্ট গ্রাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বা আপনার যদি একাডেমিক ভালো থাকে, আপনার প্রফেসর যদি আপনার উপরে খুশি থাকে, তাহলে হচ্ছে আপনি পোস্ট গ্রাজুয়েশনের পরে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। আমি যেরকম হচ্ছে আমার সেম ইউনিভার্সিটি সেম ডিপার্টমেন্টে আমার সেম প্রফেসরের আন্ডারে আছি এখন। তুর্কি স্কলারশিপের জব গ্যারান্টি নাই, যেটা আগে বললাম আর কি। মানে স্কলারশিপ কমিটি আপনাকে হচ্ছে মানে অ্যাপ্লিকেশনের পরে আপনাকে ছেড়ে দিবে কোনো কথাই, মানে তারপরে আপনার উপর আর তাদের কোনো থাকবে না। আপনি তুর্কিতে থাকছেন না তুর্কি থেকে বের হয়ে গেছেন বা অন্য কান্ট্রিতে যাচ্ছেন, মানে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকবে না। সেটা সব তখন সবকিছু আপনার উপর ডিপেন্ড করতে। আপনি তুর্কিতে থাকলে তুর্কিতে কিভাবে থাকছেন সেটা আপনার উপরে। তো দেশে ব্যাক করলে তো কোনো কথাই নেই। তবে তুর্কি স্কলারশিপে অ্যাপ্লাই করা কি আপনার জন্য মানে ঠিক হবে কিনা, লাস্ট যেটা আমার মতে, অবশ্যই স্কলারশিপ নিয়ে পড়াটা সবার হচ্ছে বাংলাদেশিদের স্বপ্ন। তো অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন। আর টার্কি নিয়ে সবার মানে বাংলাদেশিদের বিশেষ করে অনেক ফ্যাসিনেশন আছে। তো আপনি যাইতে পারেন, আপনি যদি হচ্ছে আহ মুসলিম মানে আপনি ইসলামটাকেও ধারণ করতে চাচ্ছেন, প্লাস মানে ওয়েস্টার্নও দেখতে চাচ্ছেন, তাহলে তুর্কি ইজ দ্য বেস্ট অপশন, যেটা হচ্ছে লাস্ট কথা। এটা ছিল হচ্ছে লাস্ট
এখন হচ্ছে সবাইকে ধন্যবাদ আমার এই বক বক গুলো শোনার জন্য আর কি। এখন কারোর কোনো কোশ্চেন থাকলে বা স্পেসিফিক প্রশ্ন থাকলে করতে পারেন। নর্মালি আমি অনেক কিছু বলে ফেলছি। ভাইয়ের সেশনটা অনেক সুন্দর হয়েছে। আমরা যে প্রশ্ন করব আপনি নিজেই প্রশ্ন নিজেই তৈরি করে নিজেই উত্তর দিয়ে ফেলছেন, এখন আমরা আর কি প্রশ্ন করবো, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তারপরেও আপনি তো জিজ্ঞেস করতে পারেন। চ্যাট বক্সে দুজন প্রশ্ন করছে আর কি। একজন বলছে যে আপনার মোটিভেশনাল লেটার এন্ড অ্যাপ্লিকেশনের কপি আছে কিনা, ওটা দেখতে চাচ্ছিল একজন, এসওপি আর কি। ওইটা ওইটা কপি আছে, দেওয়া যাবে বা এইখানে এভাবে দেওয়া যাবে না, মানে জি আমার সাথে অবশ্যই। পার্সোনালি যোগাযোগ করতে হবে। এটা হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে মানে কারোর মোটিভেশন লেটার মানে দেখে লেখাটা হচ্ছে মানে রং পথ আর কি, মানে এটা না করা ঠিক। বাট আমি দিব আর কি, কেউ যদি আমার সাথে মানে যোগাযোগ করে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ যদি যোগাযোগ করে তাহলে হচ্ছে আমি দিয়ে দেবো, সমস্যা নাই। আর একজন আপনার রিসার্চ টপিক সম্পর্কে জানতে চেয়েছেন। রিসার্চ, আমার রিসার্চ টপিক, আমি হচ্ছে আমি এখন রিসার্চ করছি হচ্ছে মেশিন লার্নিং নিয়ে। মেশিন লার্নিং এ আমি অপটিমাইজেশন অ্যালগোরিদম না, অর্থাৎ আমি হচ্ছে মানে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে হচ্ছে অ্যালগোরিদম গুলো আছে, ওই অ্যালগোরিদম গুলো আমরা হচ্ছে আরো ইফেক্টিভ ভাবে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে মানে অপটিমাইজ করা যায় কস্ট, বিভিন্ন প্যারামিটার, এটার উপরে কাজ করি। নর্মালি আমি যখন অ্যাপ্লাই করছিলাম মানে অ্যাপ্লিকেশনের সময়, আমার রিসার্চ প্রপোজাল এটা ছিল না। আমার রিসার্চ প্রপোজাল ছিল হচ্ছে কি মানে ভূমিকম্প নিয়ে আর কি। ভূমিকম্প নিয়ে একটা হচ্ছে রিসার্চ প্রপোজাল ছিল, নেটওয়ার্কিং এর আর কি, অ্যাড হক নেটওয়ার্কিং এর। বাট মানে আপনি যেটা হচ্ছে রিসার্চ প্রপোজাল দিচ্ছেন, ওটাতে যে আপনার এমএসসি বা পিএইচডি তে রিসার্চ করতে হবে, এটার কোনো হচ্ছে মানে গ্যারান্টি নাই। ওটা করতে হবে, এটা কোনো হচ্ছে মানে ম্যান্ডেটরি না। ওরা আপনার শুধু আপনার লেখা দেখবে আর কি, যে আপনি কিভাবে রিসার্চ প্রপোজালটা লিখতে পারছেন কিনা বা আপনার ওখানে মোটিভেশন কিরকম, এটা দেখবে। বাট ওইখানে যাওয়ার পরে আপনার যখন সুপারভাইজার সিলেক্ট হবে, আহ, ওই সুপারভাইজার আপনার যে ফিল্ডে বা আপনার সুপারভাইজার যদি যদি আপনার ফিল্ডে হচ্ছে করতে রাজি হয়, তখন আপনি ওইটা করতে পারবেন। বাট মানে আপনাকে স্পেসিফিক যেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের সময় হচ্ছে দিচ্ছেন সেটা করতে হবে, এরকম না। আমারটা ছিল অ্যাডহক নেটওয়ার্কিং, মেশিন লার্নিং এর। বাট পরে যে আমার সুপারভাইজার ওটা নিয়ে কাজ করে না, আমার সুপারভাইজার মেশিন লার্নিং নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে। তো তখন আমাকে ওইদিকে মুভ করতে হয়েছে। আর আপনি যদি সুপারভাইজারের রিসার্চ ফিল্ডের বাইরে যে কাজ করেন, তখন সুপারভাইজার আপনাকে কিন্তু হেল্প করবে না এবং চাইলেও হেল্প করতেও পারবে না। কারণ মানে আমরা ভাবি যে আসলে সবাই মানে সব জানতে চান্সের এই বিষয়টা না। সবাই নর্মালি হচ্ছে বাইরে হচ্ছে সবাই স্পেসিফিক ফিল্ডের উপরেই হচ্ছে এক্সপার্টিস, ওই ফিল্ডের বাইরে যে সে তেমন কিছু জানে না। এটাই আর কি, মানে সে অন্তত হচ্ছে মানে ওই বিষয় ফিল্ডের বাইরে যে আপনাকে কখনোই হচ্ছে কোনো কিছু বলবে না তারা। কারণ সে বলবে যে না, আমি এই বিষয়টা হচ্ছে আমার এই বিষয়টাতে এত নলেজ নাই, আমি এই বিষয়টাতে তোমাকে বলতে পারবো না এটা। এরকম আর কি ওখানকার প্রফেসররা। তো আপনি হচ্ছে মানে আমার রিসার্চ প্রপোজাল এখন রিসার্চ টপিকটা হচ্ছে মেশিন লার্নিং। মানে যে প্রশ্ন করছে সে কোন মানে সে কোথা মানে কোন ফিল্ডের বা সেটা যদি বলতো তাহলে আরো ভালো বুঝতো আর কি। তাহলে ভাই আপনার এখানে শিফট করতে সমস্যা হয় নাই, যেহেতু অ্যাডাপ্ট নেটওয়ার্কস দেন, পরে আবার মেশিন লার্নিং এ যে আবার নতুন করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা বা চেঞ্জ শিফট করা, এটা কেমন ছিল, চ্যালেঞ্জিং? আহ, খুব একটা চ্যালেঞ্জিং ছিল না, মানে বিষয়টা আহ, এরকম না যে হচ্ছে মানে আমি হচ্ছে নর্মালি হচ্ছে আমার ব্যাচেলরের প্রজেক্ট হচ্ছে নেটওয়ার্কিং এর উপর ছিল, সেজন্য হচ্ছে আমি নেটওয়ার্কিং রিলেটেড দিচ্ছি আর কি। মানে মোটিভেশন দেখানোর জন্য বা আমার পাস্ট প্রেজেন্টের যে হচ্ছে রিসার্চের যে কানেকশন, সেটা দেখানোর জন্য দিচ্ছি। বাট ওই সময় যে আমি যখন দেখছি যে আমার প্রফেসর কাজ করে না বা আমি যে বিষয়টা নিয়ে শুরু করব, যেটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, সেই বিষয়ে সে আমাকে হেল্প করতে পারবে না। আমার প্রফেসর কিন্তু আমাকে বলছে যে তুমি চাইলে এটা করতে পারো, বাট আমি তোমাকে হচ্ছে মানে এই বিষয়ে নিয়ে আমি তোমাকে খুব হেল্প করতে পারবো না। তো ওইটা হচ্ছে সম্পূর্ণ তোমাকেই করতে হবে আর কি। আর তুমি যদি এই ফিল্ডে আসো তাহলে হচ্ছে তোমার হচ্ছে তোমার সবকিছু আমি রিসোর্স বা আমি আমার সব এক্সপিরিয়েন্স আছে, আমি এই বিষয়টা করতে পারবো। তো তখন আমাকে মুভ করা লাগছে আর কি। মানে আর মানে আমার তো মেশিন লার্নিং বা ওই জিনিসটা সম্পর্কে কোনো ধারণা নেই এইরকম তো না। মানে ওই জিনিসটা তো আমি ব্যাচেলারে করছি না, তো ওই বিষয়টা নিয়ে খুব একটা যে হচ্ছে চ্যালেঞ্জিং ছিল এরকম না।
খুব একটা চ্যালেঞ্জ আমার হয়নি আর কি, যদিও আমার ওই আমার প্রফেসরের মানে অপটিমাইজেশন অ্যালগোরিদম নিয়ে কোনো ধারণা ছিল না সত্যি বলতে। বাট ওই জিনিসটা আমি আর কি রিকভার করছি আর কি, পরে পড়াশোনা করছি আর কি। তো খুব একটা আমার সমস্যা হয় নাই আর কি, মানে আমার ব্যক্তিগতভাবে খুব একটা সমস্যা হয় নাই। আর আমার প্রফেসর আমাকে অনেক হেল্প করছে আর কি, সে যখন দেখছে যে আমি হচ্ছে এক ফিল্ড থেকে এক ফিল্ডে আসছি, তো সে আমাকে অনেক হেল্প করছে। আপনাকে আসলে মোটিভেশনটা দেখাইতে হবে, তাহলে প্রফেসর আরো বেশি মোটিভেশন দেখাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার একটা কোশ্চেন ছিল। আমি জুবাইয়ের আইসিটি বিশেষ সেশন। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আমি তোমাকে চিনি, চিনতে পারছি। আচ্ছা। ভাইয়া আমার কোশ্চেন যেটা জানার ছিল সেটা হচ্ছে আপনার মাস্টার্স থেকে যখন এখন যে পিএইচডি তে সুইচ করছেন, তো এখন পিএইচডির অপরচুনিটি বা ফ্যাসিলিটি গুলা কেমন কম্পারেটিভ টু মাস্টার্স? অপরচুনিটি বলতে মানে আমি অপরচুনিটি বলতে কি বলছে মানে না আহ, মানে মানে আপনার কি কি কাভার করতেছে বা ফাইন্যান্সের দিকগুলা আসলে কেমন ম্যানেজ হচ্ছে আর কি, আহ, যেহেতু মানে পিএইচডি ক্যারি করতেছেন এখন। হ্যাঁ, বুঝতে পারছি। মাস্টার্সে মানে যখন শেষ হওয়ার পরে আমি নর্মালি আবার হচ্ছে এখানে অ্যাপ্লাই করছিলাম তুর্কি বুসলারিতে, কিন্তু তুর্কি বুসলারির হচ্ছে এরা হচ্ছে আবার হচ্ছে মানে সেকেন্ড টাইম দেওয়ার ক্ষেত্রে, মানে আপনার যত ভালোই হন না কেন, যত ভালো প্রোফাইলই হন না কেন, মানে সেকেন্ড টাইম দেওয়ার ক্ষেত্রে এরা হচ্ছে গড়িমসি করে বা দিতে চায় না আর কি। ওরা চাই হচ্ছে সবচেয়ে নতুন স্টুডেন্টকে হচ্ছে তুর্কিতে নিয়ে যাইতে আর কি। আমি যেটা আপনাকে বললাম যে এরা হচ্ছে মানে মানে আপনার পড়ালেখা শেষের পরে ওরা আপনাকে ছেড়ে দিবে আর কি। মানে আপনার কোথায় যাচ্ছেন কি এরকম আর কি। যদিও হচ্ছে মানে ওদের হচ্ছে একটা ইয়ে আছে, অ্যালুমনাই সিস্টেম আছে, বাট ওইখানে হচ্ছে মানে আপনার জবের অপরচুনিটি থাকলে ওইখানে হচ্ছে ওরা হচ্ছে জবের সার্কুলার গুলো দেয়, বাট ওরা আপনাকে হচ্ছে মানে সেকেন্ড টাইম অ্যাপ্লাই ক্ষেত্রে আর কি দিতে চায় না, বিশেষ করে বাংলাদেশিদের দিতে চায় না। যে দেশগুলোতে হচ্ছে মানে যুদ্ধ বিধ্বস্ত, বিশেষ করে ফিলিস্তিন, সিরিয়া, আহ বর্তমানে হচ্ছে সুদান, তো এইগুলোতে হচ্ছে এরা নর্মালি হচ্ছে সেকেন্ড টাইম দেওয়ার ক্ষেত্রে হচ্ছে প্রেফার করে, বাট বাংলাদেশিদের ক্ষেত্রে বা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে এরা সেকেন্ড টাইম স্টুডেন্টকে দিতে চায় না। মানে দেয় না এটা না, বাট দেওয়ার পরিমাণ খুবই কম। তো আমি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করছি, তখন আমাকে দেয় নাই আর কি। তো পরে হচ্ছে আমার প্রফেসর যেটা বললাম আর কি, আমার প্রফেসর আমাকে বলছে যে তুমি হচ্ছে এখানেই কন্টিনিউ করো। আর আমি নর্মালি হচ্ছে মানে তুর্কিতে থাকতে চাইছি। তো আমাকে হচ্ছে লিটারালি কিছু একটা করতে হইতো, তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওইখানে হচ্ছে মানে স্টুডেন্ট হিসেবে থাকা আর কি। তো আমি পিএইচডি তে এনরোল হয়েছি, আমার সুপারভাইজার বলছে ওকে হও। তো বর্তমানে যেটা হচ্ছে মানে আমার ফিনান্সিয়াল যেটা হচ্ছে, আমার টিউশন ফি হচ্ছে আমার প্রফেসর হচ্ছে কভার করে, মানে আমার প্রফেসর আমাকে দেয় আর কি। আর হচ্ছে এদের হচ্ছে বিভিন্ন প্রজেক্ট আছে ইউনিভার্সিটি, রিসার্চ প্রজেক্ট। তো হচ্ছে আমি রিসার্চ প্রজেক্টে অ্যাপ্লাই করছি আর কি, রিসার্চ প্রজেক্ট থেকে একটা ফান্ডিং আছে। আর হচ্ছে আমি মাঝে হচ্ছে জব করতাম। তো এটা আর কি, মানে আপনাকে পিএইচডি ক্ষেত্রে আমি বর্তমানে এইভাবে চলি আর কি। আপনি যদি সেলফ ফান্ডে করতে চান তাহলে এইভাবে চলতে হবে, এটা হচ্ছে বিষয়। ভাই, বুঝতে পারছো? আফটার মাস্টার বুঝতে পারি নাই, কথা শুনতে পাই নাই। আমি আসলে শুনতে পাচ্ছি না। জুবাইয়ের সম্ভবত নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ। আমার কথা তো শোনা যাচ্ছে না। দুবারের জি, কথা আপনার। লাস্টে যে চিন্তা করছে ওটা আমি বুঝি নাই আর কি। হ্যাঁ, জুবাইয়ের নেটের সমস্যা, ও বের হয়ে গেছে আর কি। ও আসুক। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন নিই মেসেজ থেকে। এক ভাই জিজ্ঞাসা করছেন, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ থেকে অনার্স সম্পন্ন করেছে। সে তুরস্কে ইসলামিক স্টাডিজ থেকে সুযোগ কেমন? ইসলামিক স্টাডিজ থেকে অবশ্যই সুযোগ আছে, মানে এখানে হচ্ছে সব আপনার তুর্কি বুস্টারিতে আপনি সব ধরনের সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। আর এদের হচ্ছে মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই হচ্ছে থিওলজি ফ্যাকাল্টি আছে। তো এটা করতে পারবেন। আর হচ্ছে এদের ইসলামিক সাবজেক্ট গুলোর জন্য তার কি আলাদা হচ্ছে একটা স্কলারশিপই আছে, সেটা হচ্ছে তুর্কি দিয়ানেত স্কলারশিপ।
আপনি হচ্ছে দুইটাতে অ্যাপ্লাই করতে পারেন। ইসলামিক স্টাডিজ এর ক্ষেত্রে আমার যেমন হচ্ছে তুর্কিতে হচ্ছে এখন পর্যন্ত আমাদের ইউনিভার্সিটির আমরা তিনজন আছি। মানে আমাদের ইসলাম ইউনিভার্সিটি আমরা তিনজন গেছি। আমার আগে হচ্ছে আরেকটা ভাই গেছে, উনি হচ্ছে আল কোরআন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছে, উনি সেম আমার ইউনিভার্সিটিতেই গেছেন। বাট আমি কিন্তু অ্যাপ্লিকেশনে তাকে চিনতাম না, মানে জানতাম না। পরে আমি যখন চান্স পেয়েছি তখন জানি যে হ্যাঁ, সে ওইখানে আর কি। ওই ভাই উনি এখন ওখানে পিএইচডি তে আছে আর কি। আহ, আপনি তো হচ্ছে ওইখানে করতে পারেন, কোনো সমস্যা নাই। ইসলামিক সাবজেক্ট গুলোর জন্য আরো বেশি বেশি অপরচুনিটি, মানে থিওলজি রিলেটেড এর ক্ষেত্রে তুর্কিতে আরো বেশি অপরচুনিটি। আসসালামু আলাইকুম ভাই, দিয়ানাত স্কলারশিপের জন্য ওরা কি মাস্টার্সে এলাও করে? ওটা দেখলাম জাস্ট অনার্সে এবং স্কুল লেভেলে একটু বেশি তারা মানে সুযোগ দেয়। মাস্টার্সের জন্য বিষয়টা কেমন ভাই? মাস্টার্স এর জন্য তো আছে, মাস্টার্স এবং পিএইচডির জন্য তো আছে। কারণ আমি ওইখানে দেখছি হচ্ছে আহ, মানে অলরেডি আমাদের ওইখানে হচ্ছে মানে ইউনিভার্সিটিতে ওই ভাইয়ের বাসা হচ্ছে আবার ঝিনাইদহতে। ওই ভাই হচ্ছে উনি এখন হচ্ছে আমাদের কোনিয়া সিটি কমিউনিটির হচ্ছে বাংলাদেশ কমিউনিটির হচ্ছে প্রেসিডেন্ট। উনি তো নিজেই হচ্ছে পিএইচডি করতেছে এখন ডিএনএস স্কলারশিপ নিয়ে। এবং উনি গেছে হচ্ছে, উনি গেছে ব্যাচেলরে যদিও স্কলারশিপ নিয়ে, পরে উনি হচ্ছে মাস্টার্সও করছে, তারপর পরে এখন পিএইচডি কন্টিনিউ করছে। জি, ধন্যবাদ ভাই। জাজাকাল্লাহ খেরা। আচ্ছা, আর একটা প্রশ্ন। আহ তুরস্কের ডিগ্রির ভ্যালু আসলে কেমন অন্যান্য দেশের তুলনায়, বিশেষ করে ইউরোপের তুলনায়? এবং যদি এটা শেষ করে দেশে আসা হয় তাহলে এটার ভ্যালু কেমন থাকবে? আগে বলছি মানে ওদের মানে টার্কির সার্টিফিকেটের ভ্যালু যেটা আর কি, বাংলা কথায় সোজা ইউরোপিয়ান, কোন ইউরোপের আপনি অন্য কান্ট্রি থেকে যে পরিমাণে হচ্ছে যে ডিগ্রিটা নিচ্ছেন ওদের সার্টিফিকেট এবং ওটা সেম। এখন আপনি যদি বলেন যে হচ্ছে মানে একদম ভিতরকার খবর যদি জানতে চান সেই হিসাবে অবশ্যই ইউরোপের অন্য কান্ট্রি থেকে। আপনার তুর্কির পড়াশোনা আর হচ্ছে জার্মানির পড়াশোনা কখনো এক করতে পারবেন না, বিষয়টা এটা আর কি। আর এখন দেশে আসার পরে বিষয়টা হচ্ছে যে আহ, আপনি বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসলে বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই আপনার অপরচুনিটি বেশি, মানে বাংলাদেশের ক্ষেত্রে। আবার হচ্ছে আমি দেখছি মানে নর্মালি তুর্কি থেকে যারা হচ্ছে অ্যাপ্লাই করে আর কি, মানে পড়াশোনা করছে, তারা ম্যাক্সিমামই হয় তুর্কিতেই হচ্ছে টিচার হয়েছে, বা হচ্ছে তুর্কি থেকে ইউরোপিয়ান অন্য কান্ট্রিতে বা আমেরিকাতে মুভ করছে। এবং ওইখান থেকে মানে আপনি ওখান থেকে ডিগ্রি নিলে অবশ্যই মুভ করা সহজ, এটা আর কি। তুর্কিতে কিন্তু প্রচুর বাংলাদেশি প্রফেসর আছে, মানে টিচার আছে আর কি ইউনিভার্সিটি গুলোতে। আর বাংলাদেশে ব্যাক করছে মানে উম, খুব কমই ব্যাক করছে যদিও। এবং ব্যাক করার পরে অনেকে হচ্ছে চাকরি করছে হচ্ছে আমি যতদূর জানি হচ্ছে আহ, জিকা নামে একটা সংস্থা আছে টার্কি এবং বাংলাদেশে, ওইটাতে চাকরি করে অনেকে। আবার হচ্ছে এসে জব করে, ওই যে ওটাকে কি বলে, রোহিঙ্গা ক্যাম্প আছে না, ওইখানে যে বিভিন্ন সংস্থা আছে না, ওইখানে জব করে আর কি। তো বাংলাদেশের ক্ষেত্রে আপনি হচ্ছে বাইরে থেকে যেখান থেকে ডিগ্রি নিয়ে আসেন না কেন আপনি অবশ্যই ভ্যালু পাবেন, এটা হচ্ছে বাংলাদেশের কথা। এখন টার্কির বিষয়টা হচ্ছে টার্কির সকল কিছু হচ্ছে মানে একাডেমিক সকল কিছু বা এডুকেশনাল সিস্টেম ইউরোপ কোয়ালিটি, বাট অবশ্যই ইউরোপের অন্য অন্য কান্ট্রির সাথে সেম না, এটা বুঝতে হবে। কোন কোশ্চেন আছে নাকি এটার অ্যান্সার হচ্ছে হয় নাই, আরো ডিটেলস দেওয়া লাগবে? না ভাই, আপনি অনেক সুন্দর উত্তর দিচ্ছেন অবশ্যই। আর আপনার এফএকিউ এর মধ্যেই সব উত্তর ছিল আর কি, মানে কেউ যে প্রশ্ন করবে সেরকম আপনি উত্তর সব দিয়ে ফেলছেন। তারপরেও অনেক কোশ্চেন থাকে আর কি। নর্মালি হচ্ছে অ্যাপ্লিকেশনের বিষয়টা যদি আমি বলি, অ্যাপ্লিকেশন পিরিয়ডের সময় অনেক কিছু হচ্ছে আর কি মাথায় আসবে, আমি জানি কারণ আমি নিজে অ্যাপ্লিকেশন দেখছি, কারণ আমি নিজে নিজে অ্যাপ্লাই করছি। আর আমার মতে অ্যাপ্লিকেশন সবসময় নিজে নিজে করা উচিত, অন্তত হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স হবে আর কি। মানে যে মানে একটা বাইরে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, স্কলারশিপ কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এটা থেকে আর কি বোঝা যাবে। তো অ্যাপ্লিকেশনের সময় হচ্ছে আমাদের যেমন হচ্ছে মানে
অনেক মেসেজ আসে, মানে দেশ থেকে অনেক মেসেজ দেয়, এমনকি ইন্টারন্যাশনাল থেকেও মেসেজ দেয়। তো সেই হিসাবে হচ্ছে তখন হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করি আর কি। মানে এখানে হচ্ছে অনেক ফেসবুক দুইটা গ্রুপ আছে, ডিয়ানেটের জন্য আলাদা গ্রুপ আছে, তুর্কিশ ভুসকালের জন্য আলাদা গ্রুপ আছে, আবার দুইটার একসাথে করেও একটা গ্রুপ আছে। ওই গ্রুপগুলো এখন খুবই অ্যাক্টিভ, মানে ওই গ্রুপে সবাই খুব অ্যাক্টিভ। ওইখানে হচ্ছে ওইখানে টার্কির সকল অ্যালুমনাই আছে, মানে বুস্টারি অ্যালুমনাই প্লাস মানে সব স্টুডেন্ট আর কি আছে তুর্কি থেকে। তো ওইখানে হচ্ছে মানে অ্যান্সার করা সবচেয়ে হচ্ছে বেটার। আর আমাকেও পার্সোনালি অ্যান্সার কোশ্চেন করতে পারেন বা মেসেজ দিতে পারেন অ্যাপ্লিকেশন পিরিয়ডে, কোনো সমস্যা নাই। আহ, আপনি কি রিউনিয়নে আসতেছেন ভাই? রিউনিয়ন 9 থাকবো তারিখে? ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, ইনশাল্লাহ থাকবো। তাহলে কারো যদি প্রশ্ন থাকে ওই দিন সরাসরি পড়তে পারবে ক্যাম্পাসে। ক্যাম্পাস ক্যাম্পাসে তো আমি নর্মালি হচ্ছে, এখন তো দেশে আছি না, ক্যাম্পাসে নর্মালি প্রত্যেক দিনে যাই। একটু পরেও ক্যাম্পাসে যাওয়া লাগবে, ব্যাংকে যাইতে হবে। ও তো আচ্ছা আচ্ছা। মানে ইউনিভার্সিটিতে গেলে দেখা করা যাবে, সমস্যা নাই। আমার আচ্ছা, আর বাসা কিন্তু হচ্ছে ইউনিভার্সিটির পাশে, বাই দা ওয়ে। আমার হরিনারায়ণপুর বাসা দেখলাম কিন্তু ভাই। শান্তিডাঙ্গাতে। শান্তিডাঙ্গা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আর মনে হয় কারোর কোনো প্রশ্ন নাই, আমরা এখানে সেশনটা শেষ করতে পারি। আর কারোর কোনো প্রয়োজন হলে অবশ্যই পার্সোনালি ভাইকে নক করা যাবে। এখানে রেকর্ড শেষ করতেছি।